প্রিয় 25 ব্যাচের পরীক্ষার্থী, সো তোমাদের অলরেডি প্রথম পত্র শেষ হয়েছে। প্রথম পত্রের মধ্যে কিছু কিছু জায়গায় কিছু কিছু বোর্ডে গ্যাঞ্জাম হয়েছে, তার মধ্যে ঢাকা বোর্ড একটা। সো এই সব কিছুকে তোমরা বাদ দিয়ে এবার আমরা চলো সেকেন্ড পেপার আমরা প্রিপারেশনটুকু নেই। আজকের এই ক্লাসটা আমাদের হচ্ছে সেই রিভিশন স্ট্র্যাটেজি ক্লাসটা। তো এই ক্লাসটা আমরা প্রথম পত্রে ঠিক যেভাবে করছিলাম ঠিক সেভাবেই হবে, সিকিউ ধরে ধরে। আমাদের 8টা সিকিউ হয়, 8টা সিকিউয়ের জন্য আমাদের 4টা চ্যাপ্টার আছে। তো কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ হয়, কোন কোন টপিকগুলো কোন কোন সিকিউর আন্ডারে রাখা যেতে পারে, তো সব কিছু আলোচনা করা হবে এখানে। বাট এখানে আসলে সবগুলো যে পড়িয়ে দেওয়া হবে ব্যাপারটা আসলে এরকম টাইপের না, বা প্রশ্ন সলভ করানো হবে না। তবে তাহলে তোমাকে কী করতে হবে, তোমার যে কোনো চ্যাপ্টারে গ্যাপ থেকে থাকে আমি তোমাকে সরাসরি এখান থেকে বলবো তুমি ওই চ্যাপ্টারটার ওই টপিকগুলো তুমি দেখতে পারবে হচ্ছে স্ক্রিনশট থেকে দেখতে পারবে আর কি। আর তোমার যদি সব কিছু দেখা হয়ে থাকে, পড়া হয়ে থাকে, আর তোমার যদি মনে হয় যে ভাই এক্সামের আগের দিন বা আগ মুহূর্তে কীভাবে আসলে রিভিশনটা দিব, তো সেই রিভিশনের জন্য তুমি আসলে এই ক্লাসটা এই মুহূর্তে করতে পারো আর কি। ব্যাপারটা বুঝতে পারতেছি? তো আগেই তোমাদের সময়টা আসলে বাঁচাই দিলাম। তো এবার তাহলে চলো আমরা সামনের দিকে মুভ করি। শুরুতেই যদি চলে আসি যে আমাদের কাছে পরিবেশ রসায়ন হচ্ছে প্রথম, তাই না? প্রথম অধ্যায়টা আর কি। এখান থেকে আমাদের সিকিউ থাকবে হচ্ছে 2টা। তার মধ্যে প্রথম যে সিকিউটা হইতে পারে, তো সেই সিকিউটা এই টপিকগুলোর মধ্যে থেকে হইতে পারে। কোন টপিকগুলো? একটা হচ্ছে গ্যাসের সূত্র, এই টপিক থেকে হতে পারে। গ্যাসের সূত্র এই টপিক থেকে হতে পারে। এখন খুব ভালো করে জিনিসগুলোকে বুঝতে হবে। আমরা কালার দিয়ে দিয়ে সবগুলোকে আসলে এভাবেই ভিন্ন ভিন্ন কালারে লিখবো, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। গ্যাসের সূত্র যেটাতে হবে, তো এইখানে আমাদের কাছে 4টা সূত্র আছে, তাই না? তার মধ্যে ধরলাম P1 V1 P2 V2। এইগুলোকে তোমার আসলে গ্যাসের সূত্রটা কেমন ছিল, ওই যে P ইজ ডিসপ্রপোর্শনাল টু V এর সাথে, তাই না? 1/V এর সাথে, আবার সেটা সমানুপাতিক আর কি। তো আমরা ওইরকম লিখি না, আমরা ডিরেক্ট সূত্রগুলো এখানে লিখতেছি, খুব বেশি করে আসলে ভেঙে ভেঙে যাবো না এরকম। তারপরে ধরো যে এইটা একটা সূত্র আছে, দেন আমাদের কাছে কি কি আছে জানো? P1 তারপরে হলো T1 সমান হলো P2 ডিভাইডেড বাই হইলো T2, এরকম একটা সূত্র আছে। তারপরে দেখা যাইতেছে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে V1 তারপরে হলো T1 সমান V2 ডিভাইডেড বাই হলো T2, তাই তো? এই 3টা ফর্মুলা আমাদের কাছে আপাতত আছে। এই সব কিছুকে যদি আমরা এবার মার্জ করাইতে পারি, এই সবগুলো কিছু মার্জ করাইতে পারি, তখন আমরা এখান থেকে কি পাই? তখন আমরা এখান থেকে সমন্বয় সূত্র পাইছিলাম, P1 V1 ডিভাইডেড বাই T1 সমান P2 V2 ডিভাইডেড বাই হলো T2। সো এই সূত্রটা ইউজ করে আমাদের কাছে কি হইতে পারে? প্রশ্ন হইতে পারে আর কি। এই সূত্রটা ইউজ করে আমাদের কাছে কিন্তু প্রশ্ন হইতে পারে। কীরকম প্রশ্নগুলো হবে তোমরা অলরেডি কিছুটা হলেও জানো, যে সব কিছুর মান দেওয়া থাকবে, তুমি আরেকটা মান বের করবা। তবে এইখানে প্রিকশনস আকারে কি মনে রাখতে হয় আর কি, প্রিকশনস আকারে আর কি এই জায়গাটাকে সতর্কতা কোথায় কোথায় রাখতে হবে, এই জায়গায় তাই সতর্কতা রাখতে হবে কয়েকটা জায়গায়। এককগুলো কোনটার ক্ষেত্রে কেমন, এককগুলোর ক্ষেত্রে যে ভি এর একক কী বলছে সবগুলোকে একটা এককের মধ্যে নিয়ে আসতে হবে, রাখলাম। পাশাপাশি আবার টি এর জন্য একটা ঝামেলা হয়, এই টি যেটা আছে টি কিন্তু আমাদের কাছে কেলভিন স্কেলে হয় আর কি, টি কিন্তু আমাদের কাছে কেলভিন স্কেলে হয়। সো মাঝে মধ্যে আমরা আসলে এইটাকে চেঞ্জ করতে ভুলে যাই। সো এই জায়গায় এই প্রিকশনসগুলোকে মাথায় রাখতে হবে আর কি, বুঝতে পারছি? ওকে, পাশাপাশি আসো এখান থেকে আমাদের কিছু গ্রাফ হইতে পারে আর কি, আমাদের কিছু গ্রাফ আসতে পারে। তো আমি তোমাকে কয়েকটা গ্রাফ জাস্ট ড্র করে দিলাম, এই গ্রাফগুলো জাস্ট মনে রাখার জন্য তুমি রাখলা, ঠিক আছে? ছোট্ট করে একটু রিভিউয়ের মতো করে হচ্ছে আমাদের কাছে, ছোট্ট করে আমরা রিভিউ করতেছি আর কি, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি হচ্ছে আমরা এখানেই 4-5টা গ্রাফ আর্ট করতেছি, 4-5টা গ্রাফ আর্ট করি। তুমি একটু ভালো করে খেয়াল করো, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এই পাশে দিলাম পি, এখানে দিলাম আসলে ভি, এখানে দিলাম পি, এখানে দিছি হচ্ছে 1/V, এখানে দিছি তোমার কাছে হচ্ছে ধরো যে ভি, এখানে দিছি হচ্ছে θ°C, এদিকে দিছি তোমার কাছে পি, আর এখানে দিছি হচ্ছে টি। তো এই 4টা গ্রাফ ধরো যে আমরা আর্ট করতে বলতেছে, ঠিক আছে? আচ্ছা, চলো একটু দেখি আমরা তাহলে কেমন হয় গ্রাফটা। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই না? এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত টাইপের গ্রাফ আর কি। গেল, এখানকার গ্রাফটা তাহলে কেমন হবে? সমানুপাতিক হবে আর কি। ওমা, কেন হবে এগুলা? কারণ হচ্ছে আমরা জানি পিভি সমান কে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? পি সমান আবার কে ইন্টু 1/V। তাহলে এইটা হলো আমাদের এক্স এক্সিসে আছে, এটা হচ্ছে ওয়াই এক্সিসে আছে। তাহলে ওয়াই সমান এম এক্স এর গ্রাফ, তাই তো? বাট এইখানে আবার এটা কিন্তু লাগবে না, এই জায়গাটায় কিন্তু কিন্তু লাগবে না, থিওরিটিক্যালি এখানে আসার কথা। বাট যদি আমরা 0 ধরি, 1/Vটা 0 ধরি, তাহলে ভি হইতে হবে ইনফিনিটি। আমরা ইনফিনিট সিস্টেম নিয়ে কাজ করতেছি না, ওকে?
আবার যদি আমরা এটা লিখি ভি আর থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা গ্রাফ, তাহলে কেমন হবে? এটা গ্রাফ টাইপের হবে হচ্ছে এরকম টাইপের। আমরা কিন্তু ইকুয়েশনগুলো লিখতেছি না আপাতত। যদি তোমাদের এই সবগুলো জিনিস বুঝতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে কেমশটটার ওই ক্লাসটা করে আসতে হবে আর কি। আর তোমার যদি আপাতত মনে হয় যে না পড়া আছে, তাহলে এটা তুমি এখান থেকে দেখতে হবে। এইখানে যে পয়েন্ট এসে লাগতেছে এইটা হচ্ছে আমাদের কাছে -273 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের কাছে পরম শূন্য তাপমাত্রা আর কি। আর এইখানকার গ্রাফ তাহলে কেমন হবে? পি আর টি হচ্ছে সমানুপাতিক। এখানে আবার একটা মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। তো 4টা গ্রাফ আমরা এখান থেকে অলরেডি পেয়ে গেছি, তাই না? তো গ্যাসের সূত্রগুলো মোটামুটি এখানকার থেকে কে কী মাথায় রাখতে হবে এটা বুঝতে পারছো, এটাও বুঝতে পারছো আর কি। এখানে আরেকটা প্রিকশনস বা সতর্কতা তোমাকে একটু দিয়ে এই টপিকটাকে আমরা আসলে এখানে মার্চ করব। সেখানে যেন কী কী সতর্কতা রাখতে হবে? দুটো সতর্কতা রাখতে হবে। এক, যদি তোমার কাছে জলীয় বাষ্প থাকে, যদি প্রশ্নের মধ্যে জলীয় বাষ্প যদি থাকে, তো জলীয় বাষ্পের যে চাপটা হয় সেই জলীয় বাষ্পের চাপটাকে গ্যাসের চাপ থেকে বাদ দিতে হবে আর কি, ঠিক আছে? জলীয় বাষ্প চাপ থাকলে চাপটা হচ্ছে মোট চাপ থেকে ওই চাপটা বাদ দিবা আর কি, হ্যাঁ, বলে চাপ বাদ যাবে, এভাবে লিখে রাখলাম। জলীয় বাষ্পের চাপটা মোট চাপ থেকে বাদ যাবে, কারণ আমরা এখানে শুধুমাত্র গ্যাসের চাপটাকে কাউন্ট করতেছি। ক্লিয়ার কথাটা? আচ্ছা, আবার ধরো এই ভি এর ক্ষেত্রে তুমি যখন হিসাব নিকাশ করবা, তখন কোনো যদি কঠিন পদার্থ থাকে, কঠিন পদার্থের আয়তনটাও বাদ যাবে আর কি। কঠিন পদার্থের আয়তনও বাদ যাবে, আয়তন বাদ যাবে আর কি, বাদ যাবে। কীরকম বলো তো? বাদ যাবে, যারা পড়ছি তারা তো আমরা একটু জানি সেটা কীরকম, যে V1 - x মার্বেলের আয়তন ধরছিলাম, তারপরে ধরো যে কোনো একটা কঠিন পদার্থ লেখা ছিল, এক্সের আয়তন বের করো, এরকম টাইপের ভাবে। সো মোটামুটি আমরা গ্যাসের সূত্র থেকে এই জিনিসগুলো হইতে পারে, আমরা সব কিছু তোমাকে এখানে কিন্তু বলে দিয়েছি, তাই না? আচ্ছা, এবার আসো আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? সিআরএমএস বেগ এই জায়গাটার মধ্যে থেকে কেমন প্রশ্ন হতে পারে সেটা একটু দেখে রাখি আমরা। সিআরএমএস বেগের এখান থেকে আসো দেখি একটু। সিআরএমএস বেগ এখান থেকে প্রশ্ন কেমন হতে পারে? এটা কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড টাইপের প্রশ্ন হতে পারে। বাট এবার তুমি খেয়াল করে দেখছো কিনা বোর্ডের প্রশ্নগুলো? হ্যাঁ, ভুল আসছে, বাট আবার স্মার্ট প্রশ্ন হওয়া শুরু করছে, কিন্তু ভালো ভালো প্রশ্ন হয় ভিন্ন ভিন্ন বোর্ডে। তুমি একটু প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখো, প্রশ্নগুলো কিন্তু গতানুগতিক নিয়মের বাইরে থেকে হয়েছে, অর্থাৎ যারা টপিক পড়ছে ভালোভাবে তাদের আবার ওই জায়গার থেকে ভালো একটা মার্ক পাওয়ার একটা চান্স আছে কিন্তু আর কি। হ্যাঁ, এই জন্য ভালো করে পড়তে হবে। সো এটার জন্য কেমন ছিল? 3RT/m, এটা হচ্ছে এটা। তারপরে হচ্ছে এটাকে আবার কীভাবে লেখা যায়? 3p/ρ, এরকমও তো লেখা যায়, তাই না? 3p/ρ এভাবেও লেখা যায় আর কি এই ফর্মুলাটাকে। তো লিখলা। তো এখান থেকে তোমার কাছে যদি সরাসরি কোনো একটা গ্যাস দেওয়া থাকে যদি কোনো একটা গ্যাস, তাহলে তুমি কি করবা? ওই গ্যাসটার জন্য তার ভরটাকে এখানে কেজিতে নিবা, আর এর মানটা কততে বসাবা? এখানে আর এর মানটা বসাবো হচ্ছে এইটার জন্য কিন্তু 8.314 জুল পার মোল পার কেলভিন, এই ইউনিটে বসাবা। কখন এটা তুমি বসাবা? যখন তুমি দেখবা তোমার কাছে বেগ চাচ্ছে বা তোমার কাছে হচ্ছে শক্তি চাইতেছে, তখন সাধারণত তখন জুল ইউনিটের মধ্যেই থাকে বা মিটার এখানে কানেক্টেড থাকে, দ্যাট ইজ এইটাতে আমরা চাইতেছি আর কি। তবে আর এর মানটাকে আমরা 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন, আমরা এটাকেও ইউজ করব। বাট কখন ইউজ করবো যেন আমরা এটাকে? যখন আমরা দেখব আমাদের আয়তনটাকে লিটারে দিয়ে রাখছে অথবা মিলিলিটারে দিয়ে রাখছে, চাপটাকে আমাদের এটিএমে দিয়ে রাখছে, তখন আমরা এগুলো ইউজ করতেছি আর কি। বুঝতে পারছি? ওকে, গেল। এর বাইরে আমরা এখানে আর কিছু যাচ্ছি না। এই ফর্মুলাটা আমাদের কাছে মোটামুটি আমরা সবাই এটা পারি, সো এইখানে তেমন কিছু বলার এখানে নাই। তবে এখানে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস মাথায় রাখার মতো বিষয় আছে, সেটা কি বলতো? যখনই আমাদের কাছে এই টেম্পারেচার রিলেটেড ইস্যুসটা থাকতেছে, ঠিক আছে, তো আমরা মাঝে মধ্যে না ভুলে যাই যে ধরো যে কোনো একটা প্রশ্নের মধ্যে বলছে যে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার সিআরএমএস কত, মানে হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি, যেটা এটা বাংলা করলে কী আসে? গড় বর্গমূল গড় বেগ যেটা আসে, এই বেগটা বের করতে বলছে। তো আমরা কী হলো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা ছিল, দেন এখান থেকে আমরা পরবর্তী গেলাম কোথায়? 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যাইতেছি। অর্থাৎ তাপমাত্রার চেঞ্জটার উপর ভিত্তি করেও কিছু প্রশ্ন হইতে পারে যদি আসলে ওই এক্সটেন্ডে যায়। তো আমরা প্রশ্নটা এখানে লিখতেছি না, যেটা আসলে বলার সুযোগটা নেই। তো আমি জাস্ট এটুকু বলবো, প্রিকশন আকারে টেম্পারেচারের জায়গাটা ফোকাস রাখবা, এবং হচ্ছে এইখানে এই এম এর মানটা তুমি আসলে কেজিতে নিছো কি না, যেহেতু তুমি আর এর মানটাকে এখানে জুলে বসাচ্ছ, তখন এটা মাথায় রাখবা আর কি, এরকমভাবে। গেল।
এবার যদি আসি আমরা এখান থেকে আরেকটা পার্ট বলছি না যে শক্তি রিলেটেড এখান থেকে প্রশ্ন হতে পারে আর কি, তাই না? শক্তি রিলেটেড প্রশ্ন হতে পারে। সো শক্তি রিলেটেড আবার প্রশ্নগুলো কেমন হয়, প্রত্যেকটাকে ভিন্ন ভিন্ন কালার দিয়ে লিখতেছি যাতে করে তোমার একটু বুঝতে সুবিধা হয় যে কোনটার জন্য আর কি এরকম। তো শক্তির এখান থেকে কি হইলো, শক্তির ফর্মুলা হলো কীরকম, 3/2 nRT, তাই না? আচ্ছা, এটা কার জন্য, যখন তুমি লিখতেছো হচ্ছে যে মোল পরিমাণ দেওয়া আছে, মোল পরিমাণ অথবা গ্রাম পরিমাণ কোনো অণুর ক্ষেত্রে বলতেছে আর কি, তাই না? মোল পরিমাণ বা গ্রাম পরিমাণ কোনো একটা গ্যাসের কণার জন্য বলতেছে তখন আর কি, একটার জন্য কিন্তু না। যদি একটি মাত্র গ্যাসের অণুর কথা বলতো তখন কিন্তু আমরা অন্য ফর্মুলার দিকে যাইতাম আর কি। কীরকম, ধরো যদি আমাদেরকে বলতো একটি মাত্র গ্যাসের কণা যদি বলতো তখন 3/2 kT, এখানে আমরা যাইতাম। এটা কার জন্য বলতেছি, একটি গ্যাসের কণা গতিশক্তি আর কি, এটার জন্য কিন্তু হচ্ছে এরকম টাইপের। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, বুঝতে পারছো কথাটা? সো তোমাকে কি চাচ্ছে প্রশ্নের মধ্যে, প্রশ্ন ভালো করে পড়তে হবে, দেন কাজ করতে হবে আর কি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই কে এটা যেন কি বোলসম্যান কনস্ট্যান্ট, যার একটা মান আছে 1.38 × 10⁻23 এরকম মনে হয় আছে জুল পার কেলভিন, এরকম টাইপের পার মলিকিউলে কিন্তু এটা গেল। এখানে তুমি একটা জিনিস মাথায় রাখবা যে এখানে ভাই আমরা যেটা আছে ডিগ্রি অফ ফ্রিডম যেটাকে বলি আমরা, এটাকে আমরা ইউজ করবো কি না, যে এক আণবিক গ্যাসের জন্য হচ্ছে যে 3, দ্বি আণবিক গ্যাসের জন্য হচ্ছে 5/2, তারপর হচ্ছে ত্রিপরমাণু গ্যাস যদি হয় তখন আসলে কেমন হবে না হবে, এই জিনিসগুলোকে ইউজ করবো কিনা। সাধারণত কেমিস্ট্রির ম্যাথগুলোতে দেখলে দেখা যায় যে আমরা আসলে কি 3টাকেই ইউজ করতেছি, এই জন্য তুমি আসলে 3টাই ইউজ করবা। এখানে আসলে ডিগ্রি অফ ফ্রিডম যেটা স্বাধীনতার মাত্রা, এটাকে আপাতত ইউজ না করে ম্যাথ করতে পারলে বেটার, কারণ এরকমভাবেই সবাই সলিউশনটা করে আসতেছে, দ্যাট ইজ হয় এরকম। বাট অ্যাকচুয়াল যদি করতে হইতো তাহলে অবশ্যই ডিগ্রি অফ ফ্রিডমটা আসলে ইউজ করতে হইতো আর কি, বুঝতে পারছো কথা না? বাট যদি বোর্ডে এরকম প্রশ্ন দিয়ে দেয় আসলে অস্বাভাবিক না জিনিসটা, বাট যদি আসলে কখনো চায় যে ভালো প্রশ্ন করি তখন হয়তো বা দিতে পারে, ঠিক আছে? কারণ এটা তো আসলে বইয়ের জিনিসপত্র বা জানার মতো জিনিসপত্র আর কি, তাই না? এরকম। তো এই জিনিসগুলা তুমি আসলে সিকিউ 1-এর জন্য দেখবা, এই রিলেটেড জিনিসগুলো আর কি, বুঝছো? ওকে, এবার যাই হচ্ছে আমরা সিকিউ 2-এর জন্য। সিকিউ 2-তে যে টপিকগুলো পড়তে হবে আমাদের কাছে, সেই টপিকগুলো আসলে কী কী টপিক একটু খেয়াল করে দেখো তো। একটা হলো আমাদের কাছে আছে হচ্ছে আংশিক চাপ, একটা হচ্ছে আমাদের কাছে হলো আছে আংশিক চাপ। আংশিক চাপ থেকে প্রশ্ন হতে পারে। আংশিক চাপের প্রশ্নগুলো না খুবই স্ট্রেইট ফরওয়ার্ড টাইপের হয় আর কি, তাই না? সেরকম 3টা টাইপের প্রশ্ন থাকে এখানে। ধরো কোনো একটা গ্যাসের ক্ষেত্রে আমাকে আংশিক চাপ বের করতে বলছে এই গ্যাসের জন্য, তখন কী করতে হয়, ওই গ্যাসের x(a) × p এরকম করে করা যেতে পারে। x(a)টা কি আবার, x মোল ভগ্নাংশ, মানে ওই গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই n টোটাল, মানে টোটাল গ্যাসের মোল সংখ্যাটা যেটা আছে সেইটা, ইন্টু হচ্ছে p মোট চাপ। আমরা এইভাবে চাইলে আংশিক চাপ বের করতে পারি। এটা হচ্ছে আংশিক চাপ বের করার, ধরো যে আমরা একটা মাত্র উপায় এখানে লিখছি, এখানে। বাট আংশিক চাপ বের করার আরও উপায় আছে। তুমি চাইলে কী করতে পারো, তুমি এরকম করতে পারো, টোটাল চাপ p সমান হলো p(a) + p(b)। ধরো যে দুইটা গ্যাস আছে একটা পাত্রের মধ্যে, একটার আংশিক চাপ p(a) আরটা হচ্ছে p(p), দুটাকে যোগ করলে মোট চাপ পাওয়া যায়। এভাবে আমরা চাইলে বের করতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা, তবে এইখানে একটা জিনিস আংশিক চাপগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে, এ আর যে বি, এই গ্যাস এ আর বি গ্যাসদ্বয় পরস্পর বিক্রিয়াহীন কিন্তু আর কি, পরস্পর গ্যাসদ্বয় বিক্রিয়াহীন, পরস্পর গ্যাসদ্বয় বিক্রিয়াহীন, ঠিক আছে? এই জিনিসটাকে একটু ভাইয়া খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এমসিকিউ হতে পারে, রাখলাম। এরপরে কি বলছে আমাদের কাছে, এরকম দুইটা উপায় আমরা আংশিক চাপের ম্যাথগুলো করতে পারবো। দেন আমরা আরেকটা বলতে পারি এরকম, যে কোনো একটা পাত্র ধরো আছে P1 V1, এটা একটা পাত্র, আবার একটা পাত্রের মধ্যে বলছে P2 V2, এটা হচ্ছে আরেকটা পাত্র। ধরো এই দুইটা পাত্রকে নিয়ে গিয়ে আমরা একটা টোটাল পাত্র, যেটার আয়তন বলছি হচ্ছে যে V বলছে আর কি, সেখানে গিয়ে আমরা রেখে দিলাম। তাহলে তখন এইটা একটা গ্যাস, 1 নম্বর গ্যাস, এটা হচ্ছে 2 নম্বর গ্যাস, সবগুলোকে এক জায়গায় রাখলে তাহলে কী হবে, টোটালটার মানে মোট চাপ পাওয়া যাবে না তখন, আংশিক চাপ যোগ করে। হ্যাঁ, তো তখন আমরা কি করলাম, মোট চাপ বের করতে হলে কেমনে, সেই মোট চাপটা হচ্ছে P আর এর আয়তন হচ্ছে V। অর্থাৎ এখান থেকে আমরা ফর্মুলা লিখতে পারবো PV সমান P1 V1 + P2 V2 আর কি, বুঝছো? সো এইটা হচ্ছে আরেকভাবে তুমি চাইলে আংশিক চাপ বের করতে পারতেছো। সো মোটা দাগে এই আংশিক চাপ রিলেটেড ম্যাথগুলো যদি আসে তাহলে এই 3 ধরনের জিনিসপত্র দিয়েই আসবে। তাহলে পারতেছি আমরা এখান থেকে, কোনো প্যারা নাই। ছোটো করে মনে হতে পারে আমরা শুধুমাত্র ফর্মুলাগুলো লিখতেছি এখানে আমরা, বাট আমরা
আমি যদি পরীক্ষার্থী হইতাম তাহলে পরীক্ষার আগে এগুলোই প্র্যাকটিস করতাম, বাট এগুলো কিন্তু একটু বুঝে 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 করতাম আর কি, কাজে লাগতো। এরপরের পার্টে আসো ব্যাপন হার নিয়ে আসি আর কি আমরা, তাই না? সো ব্যাপন হারের এই টপিকটা খুবই ইজি টপিক একটা, আমি বলবো, এবং এটা আমাদের সবার জন্যই আসলে একটু ইজি টপিক কিন্তু আর কি। কেন? ব্যাপন হার যেটা আছে এটা ধরো যে দুইটা গ্যাসের জন্য তুমি করতেছো, একটা ধরলাম আর অফ এ 1 নাম্বার গ্যাস, আর একটা ধরলাম হচ্ছে বি, দুইটা গ্যাসের জন্য করতেছো। দুইটা গ্যাসের মধ্যে তুমি ব্যাপন হারের তুলনা করতেছো, ঠিক আছে? কেমন হবে? ওটা ওদের আণবিক ভরের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এম অফ বি ডিভাইডেড বাই এম অফ এ, এটা কিন্তু অবশ্যই রুট ওভারের সাথে ব্যস্তানুপাতিক। এটা কে বলছে? আমি বলি নাই, গ্রামের চাচাতো ভাই অর্থাৎ ডাহাম বলছে আর কি, তাই না? এরকম। তারপর ডি অফ বি মানে যেন কি? ডি অফ বি মানে হচ্ছে আমাদের কাছে কি যেন, বলো বলো বলো, কি হচ্ছে? ঘনত্বের কথা বলছে। পাশাপাশি ওই গ্যাসটা যে দূরত্ব যায় সেই দূরত্ব হচ্ছে এরকম। কিন্তু আসলে দূরত্ব না, এটা আয়তনের সাথে মিল রেখে রেখে পরবর্তীতে দূরত্বে আসছে, বাট আমরা তো এখন বেসিক পড়তেছি না, ঠিক আছে? এরকম। তাহলে দূরত্ব, এই গ্যাসের দূরত্বর সাথে হার হচ্ছে কেমন? সমানুপাতিক আর কি। বাট সময়ের সাথে এইটা আবার ব্যস্তানুপাতিক, সময়ের সাথে ওরা হচ্ছে আবার ব্যস্তানুপাতিক। সো এই ফর্মুলাটা যদি সবাই পড়ি তাহলে এইটা দিয়ে সবগুলো ম্যাথ করা যায়। যারা ম্যাথ করছো তাদের মানে বুঝতে পারতেছো যে ভাই এইগুলো দিয়েই সব ম্যাথ করা যায়, এটা দিয়ে। এখানে নতুন করে তেমন কোনো পেছানো গোছানো কিছু নেই। হালকা পাতা কিছু এমসিকিউ হয় যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন গ্যাস, এই দুটার মধ্যে কোনটার ব্যাপন হার সবচেয়ে বেশি না বেশি, এরকম টাইপের। তখন তুমি কেমনে করবা? এই যে আণবিক ভরের সাথে ব্যাপন হার কেমন? ব্যস্তানুপাতিক। যেটার ভর কম সেটার হচ্ছে ব্যাপন হার বেশি হবে আর কি, তাই না? সেটার ব্যাপন হার বেশি হবে আর কি, এরকম। এরপরে কি আছে আমাদের কাছে দেখো তো একটু, 3 নম্বর টপিকটা কি আছে? আছে হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, এখান থেকে, তাই না? এইখান থেকেই প্রশ্নটা সাধারণত হয়, এখান থেকেই প্রশ্নটা হয়, এই জায়গার থেকে সাধারণত প্রশ্নটা হয়, ঠিক আছে? এই প্রশ্নটা একটু ভালো পর্যায়েরই প্রশ্ন হয়, আর কিন্তু পরিচিত সবার কাছে, কারোর কাছে অপরিচিত লাগে বলে আমার এটা দেখাশোনা হয়নি, ঠিক আছে? সো তোমাকে আসলে এটা অ্যান্সার খুব ভালোভাবে করতে হবে আর কি। আসো একটু দেখি আমরা কীভাবে আসতেছি এই জায়গাটায়। প্রশ্নটা হয় খুব স্ট্রেইট ফরওয়ার্ড প্রশ্ন টাইপের, কিন্তু এটাকে লেখা আকারেও থাকতে পারে, এরকম গ্রাফ আকারেও থাকতে পারে, ঠিক আছে? গ্রাফ আকারে দিলে কি হয়? এদিকে থাকে হচ্ছে পিভি, এদিকে দিলাম হচ্ছে পি। এই বরাবর একটা ডটেড লাইন থাকে এরকম, আর এই বরাবর উপরের দিকে একটা লাইন থাকে, নিচের দিকে একটা লাইন থাকে এরকম, তাই না? আচ্ছা, এখন এই লাইনটা কার জন্য? এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য। এই গ্যাসটা কার জন্য? ধরো যে হাইড্রোজেন লাইক গ্যাস, মানে হচ্ছে হালকা গ্যাসের জন্য হচ্ছে এটা, যার মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা কম, তারা হচ্ছে এবং উপরের দিকে থাকে আর কি, এরকম। যার মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা শুরুতে বেশি থাকে, বাট কাছাকাছি আসার সময় বিকর্ষণটা বাড়তে থাকে, তাদের জন্য হচ্ছে শুরুতে নামে তারপর আসলে উপরে যায় আর কি। আকর্ষণজনিত বল কারণে এই লাইনটার এটা নিচে আসে, তারপরে বিকর্ষণজনিত কারণে এটা উপরের দিকে ওঠে আর কি। এই কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে এখানে কি দিচ্ছি আমরা? কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন, যে দুটাই গ্যাস নিছি না, ওই দুটাই কিন্তু বিচ্যুতি দেখাইছে এখানে, ঠিক আছে? বিচ্যুতি দেখাইছে। সেই বিচ্যুতি যেহেতু দেখাইছে, তার মানে কি? এরা আর আইডিয়াল না, এরা সবাই রিয়েল, তাই না? এরা সবাই কেমন গ্যাস? রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস আর কি। তাহলে যদি তোমাকে বলা হয় যে ওরা আইডিয়াল আচরণ করে নাই কেন? কারণ ওরা হচ্ছে বাস্তব গ্যাস আচরণ করছে, তাই না? বাস্তব গ্যাস তো তাই, কিন্তু ওরা কেন আসলে আইডিয়াল আচরণ করেনি? ওদের প্রবলেমগুলো আসলে কোথায় ছিল আর কি। প্রশ্ন হয় গ নাম্বারে টাইপের একটা জিনিস এটা, যে রিয়েল গ্যাসে প্রবলেম আছে দুইটা, রিয়েল গ্যাসে প্রবলেম আছে দুইটা, কী কী প্রবলেম আছে? 1 নাম্বার প্রবলেম হইল চাপটা প্রবলেম আছে, বা চাপ ত্রুটি বলি আর কি আমরা, তাই না? চাপ ত্রুটি বলি আর কি। আরেকটা হচ্ছে এদের কাছে কি আছে? এদের কাছে আয়তন ত্রুটি বা ভর ত্রুটি আছে আর কি, একটা হচ্ছে আয়তন ত্রুটি আছে, তাই তো? একটা চাপ ত্রুটি, একটা আছে আয়তন ত্রুটি। চাপ ত্রুটিটা কীরকম? চাপ ত্রুটিটা হচ্ছে এরকম, n²a/v², প্রুফ করা লাগবে না, এইটুকু হচ্ছে চাপ ত্রুটি আর কি, ঠিক আছে? আর আয়তন ত্রুটি কোনটা? যেটা হচ্ছে NB পরিমাণে, এটা হলো আয়তন ত্রুটি, এটা আয়তন ত্রুটি, আর এটা হলো আমাদের কাছে চাপ ত্রুটি আছে আর কি, এরকম। পরীক্ষার প্রশ্ন হতে পারে যে ওরা কেন এরকম ভিন্ন আচরণ করছে, বিকজ তাদের মধ্যে এই দুটা ত্রুটি আছে, একটা চাপ ত্রুটি, একটা কি আয়তন ত্রুটি, এদেরকে ব্যাখ্যা করে দিলেই হলো। এরপরে আবার পরীক্ষা যেটা প্রশ্ন হতে পারে যে কি ব্যবস্থা গ্রহণ করলে এই জিনিসগুলোকে আইডিয়ালের মতো আচরণ করানো যাবে, তাহলে তখন কি করতে হবে? তখন তার মানে আমাকে সলিউশন দিতে হবে। সলিউশন কিসের সলিউশন দিতে হবে? সলিউশন দিতে হবে যে বাস্তব গ্যাসগুলোকে আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করাইতে হবে আর কি। তখন কি উপায়? তখন এক
চাপ ত্রুটি সংশোধন, চাপ ত্রুটি এভাবে লিখবা সুন্দরভাবে, চাপ ত্রুটি সংশোধন করবা, বানান মনে হয় ভুল লিখতেছি তাই না? ওকে, চাপ ত্রুটি সংশোধন করবা। তাহলে আরেকটা কাজ করবা হচ্ছে কি, আয়তন ত্রুটি সংশোধন করবা আর কি, আয়তন ত্রুটি সংশোধন করবা। তাহলে এইটা আবার কিভাবে কাজ করে জিনিসটা দেখি। এই যে এর সাথে ছিল তোমার টোটাল যে চাপটা, পি এর সাথে চাপ ত্রুটি যেটা ছিল এটাকে যোগ করে দিবা, আর আয়তন ত্রুটির ক্ষেত্রে কি করবা, টোটাল যে আয়তন ছিল সেখান থেকে আয়তন ত্রুটিটা বাদ দিয়ে দিবা আর কি, এরকম। ঠিক আছে, এখন তুমি কি সংশোধন করে ফেলছো? না, সংশোধন করছে কে? এটা আসলে এরা করছে হচ্ছে সেই ভ্যান ডার ওয়ালস সাহেব সংশোধনটা করে ফেলছে আর কি। এই জন্য সেখান থেকে তুমি সুন্দর করে লিখে দিবা যে এই সংশোধন করা হচ্ছে, করে তুমি যদি রিয়েল গ্যাসটাকে আইডিয়ালের মতো আচরণ করতে চাও, তখন এরকম ভ্যান ডার ওয়ালস সমীকরণটা সহযোগিতাকে নিতে হবে। সমীকরণটা কি বলছে? বলছে এরকম, পি এর সাথে এন স্কোয়ার এ ভি স্কোয়ার, এখানে ভি স্কোয়ার দিতে ভুলে গেছি, ভি স্কোয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে ভি মাইনাস এন বি সমান এনআরটি, তাই না? এইটাই হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণ আর কি। তো গেল, তো তোমার কাছে দুইটা পার্টে প্রশ্ন হতে পারে, এক প্রবলেম স্টেটমেন্ট দিবা, আরেকটা হচ্ছে কি সলিউশনটাকে সুন্দরভাবে বলে দিবা আর কি। তাহলে তো হয়ে গেল কাজটা, তাই না? তো সিকিউটা 2 নম্বর সিকিউটা এইগুলো মিলাই হইতে পারে, এইটা এগুলো মিলাই হইতে পারে আর কি। তো হইলো, তারপরে কি বলছে, অ্যাসিড বেজের মতবাদগুলো। আচ্ছা, এই পার্টটা থেকে অ্যাসিড বেজের মতবাদের এই পার্ট থেকে আবার সিকিউ অপেক্ষা এমসিকিউ আসার চান্স বেশি, এটাতে সিকিউ অপেক্ষা এমসিকিউ আসার চান্স বেশি আর কি। বাট এই টপিকটাতে তুমি আসলে কোনোভাবেই বাদ দিবা না, তবে এটা ভালো করে পড়বা, বুঝছো? এই টপিকটা থেকে এমসিকিউ মাস্ট আসবে। সো আমরা যেটা করতে পারি এখানে, এখন এইটুকুতের মধ্যে পুরো এমসিকিউর জন্য জিনিসটাকে পড়ার থেকে আমি জাস্ট কয়েকটা পার্ট তোমাকে বলি, তাহলে তুমি সুবিধা হবে আর কি। ঠিক আছে, এখানে মতবাদ আছে কয়টা? 3টা। একটা ছিল কেমন, একটা ছিল হচ্ছে আরহেনিয়াস মতবাদ, আরহেনিয়াস মতবাদ, একটা ছিল হচ্ছে কেমন, একটা ছিল হচ্ছে লুইস মতবাদ, আর এটা ছিল কেমন, আর এটা থাকে হচ্ছে এখানে ব্রনস্টেড অ্যান্ড লাউরি মতবাদ, ব্রনস্টেড অ্যান্ড লাউরি মতবাদ আর কি। এরকম 3টা মতবাদ ছিল এখানে, তাই না? এইটা কেমন ছিল, এটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশনের সাথে রিলেটেড, যদি প্রোটন দান করে আর ওএইচ দান করে। লুইস ছিল কেমন, 1 পেয়ার অফ ইলেকট্রন, মানে একজোড়া ইলেকট্রন যদি দান করে অথবা গ্রহণ করে। আর এটা ছিল কীরকম, যদি কখনো প্রোটন দান অথবা প্রোটন গ্রহণ করে, তখন সেটা হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে কাহিনীগুলো হইতেছে, তাই না ব্যাপারটা? ওকে, আচ্ছা, আমি একটু ইকোনমিক্যাল কাজ করতেছি এখানে, যে এখানে জায়গা বাঁচাইতেছি, পাশাপাশি হচ্ছে কালারফুল ট্র্যাকে রাখতেছি, তো তোমার জন্য একটু সুবিধা যেন হয় তাই। বাট যদি কেউ ক্লাসটা না করে শুধুমাত্র এটা পিডিএফটা আকারে দেখো, তো তখন আসলে বুঝতে গেলে কতটুকু বেগ পাইতে হবে এটা তো একটু বলা মুশকিল। ঠিক আছে, বাট চাই একটু কষ্ট করো আর কি। আচ্ছা, দেখি একটু, যদি বলে লুইস এখান থেকে যে এমসিকিউটা হওয়ার চান্স থাকে, সিকিউটা পরে লিখতেছি, এমসিকিউর হওয়ার চান্স থাকে এরকম টাইপের, যদি তোমাকে বলা হয় HCO3- এটার ক্ষেত্রে বললো, এটার ক্ষেত্রে বললো এরকম। ধর এটার ক্ষেত্রে বলছে কনজুগেটেড অ্যাসিড, এটার জন্য বলতেছে কনজুগেটেড বেজ। কনজুগেটেড অ্যাসিড মানে কি? আচ্ছা, যদি তোমাকে বলে ওই যৌগটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে কনজুগেটেড অ্যাসিড বের করো, তার মানে ও নিজে হচ্ছে বেজ। আর যদি বলে এটার জন্য কনজুগেটেড বেজ বের করো, তাহলে ও নিজে কী হবে, তখন সে হবে অ্যাসিড। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, তো ধরলাম কনজুগেটেড, ও হচ্ছে নিজে বেজ, বাট বের করতে বলছে হচ্ছে অ্যাসিড। তাহলে নিজে যদি বেজ হয়, বেজের কাজ কি? বেজের কাজ হচ্ছে প্রোটন গ্রহণ করা, তাই না? তাহলে ও যদি প্রোটন গ্রহণ করে, তাহলে ও কী করলো, H+ গ্রহণ করবে আর কি। গ্রহণ করলে তাহলে কিসে পরিণত হবে, H2CO3-তে পরিণত হবে। এইটার কনজুগেটেড অ্যাসিড হচ্ছে এটা। ঠিক আছে, এবার কনজুগেটেড বেজ বের করতে বলছে, তার মানে ও নিজে কেমন, ও নিজে হচ্ছে অ্যাসিড। অ্যাসিডের কাজ কি? প্রোটনটাকে ছেড়ে দেওয়া। তাহলে প্রোটনটা হচ্ছে এবার ও ছেড়ে দিবে, প্রোটনটা ছেড়ে দিবে। ছেড়ে দিলে CO3 2- এরকম টাইপের পরিণত হইলো আর কি। তাহলে আমরা কি দেখলাম এখানকার কথা বলো তো? একবার সে প্রোটন ত্যাগ করছে, একবার সে প্রোটন গ্রহণ করছে আর কি। ওইটা একটা উভধর্মী ধর্ম ওর কাছে আছে, বাট আমরা তো এটা বুঝতে পারছি না, অনুবন্ধী ক্ষার আর অনুবন্ধী অ্যাসিড, এইটা খুব সুন্দরভাবে বোঝা গেছে। তবে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে এটা হচ্ছে এইরকম, খেয়াল করে দেখো একটা জিনিস আর কি, এরকম যে এইটা যদি বেজ হয় তখন এটা অ্যাসিড
পাইছি আমরা এখানে। তাহলে এই বেজ আর অ্যাসিড অথবা অ্যাসিড আর বেজ এটা সবাই কী থাকে, পেয়ার আকারে থাকে না, তখন বলতে পারি এরা অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগল আকারে থাকে। খ নাম্বারের জন্য তোমাকে প্রুফ করতে বলতে পারে কোনটা অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগল, এটা আবার ব্যাখ্যা করো আর কি, বুঝতে পারছো? সো তখন তুমি এরকম একটা এক্সাম্পল নিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করবা। তখন তুমি এই এক্সাম্পলটা না নিয়ে এখন তোমরা যেটা দেখাইতেছে তুমি এটা নিও একটু আর কি, এই এক্সাম্পলটা নিও। সেটা কীরকম, তুমি সুন্দরভাবে তোমার সবচেয়ে পরিচিত অ্যামোনিয়া নিবা, নিয়ে HCl নিবা, নেওয়ার পরে তুমি এখানে একটা কাজ করবা, তুমি এখান থেকে একটা কাজ করবা আর কি, ঠিক আছে? বাঁকাটা সোজা করে দিলে ভালো হতো, বাট এখানে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে, Cl থেকে Cl মাইনাস তৈরি হবে। তাহলে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে এখান থেকে তুমি এইটাতে গেছো, আর এখান থেকে তুমি হচ্ছে এই আয়নটা পাইছো। তার মানে কি, এইটা প্রোটন গ্রহণ করছে, তার মানে ও হচ্ছে বেজ, এইটা হচ্ছে তার অনুবন্ধী অ্যাসিড, আর এইটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। তার মানে হইলো এইটা তুমি লিখে সুন্দরভাবে বলবা কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, কোনটা হচ্ছে অনুবন্ধী ক্ষার কোনটা অনুবন্ধী অ্যাসিড আর কি। এভাবে লিখে বললা যে এখান থেকে আমরা দেখলাম একটা জিনিস ক্লিয়ারলি, অনুবন্ধী অ্যাসিড ক্ষারগুলো জোড়া জোড়া আকারে থাকে, এটাকে বলছে অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগল বা কনজুগেটেড অ্যাসিড বেস পেয়ার ব্যাখ্যা করো আর কি। ক্লিয়ার কথাটা? ওকে। সো আমার মনে হয় আমরা পরিবেশ রসায়ন থেকে যে দুইটা সিকিউ হওয়ার চান্স আছে, সেই সিকিউগুলোর টপিকগুলো আমরা ক্লিয়ার কি বুঝতে পারছি, এবং যারা যারা আগে পড়ে রাখছে তাদের জন্য একটা সুন্দর একটা রিভিশনও একটা হয়ে গেছে, তাই না? ওকে, দিস ইজ হাউ আমরা 8টা সৃজনশীল পড়বো আর কি, ঠিক আছে? চলো দেখি এবার এরপর কোন চ্যাপ্টার, এরপর হচ্ছে এডমিশন কেমিস্ট্রি আর কি। আচ্ছা, ছোটো করে একটু বলে রাখি তোমাদের কাছে, এটা হচ্ছে আগের দিনে ক্লাসের স্লাইডে ছিল তো এই জন্য এখানেও আছে। আমাদের কাছে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামে কাজ করতে চাও বা প্রিপারেশন নিতে চাও, পাশাপাশি যারা ভার্সিটি এডমিশন প্রোগ্রামে টু বি স্পেসিফিক যদি বলি, যারা ডিইউকে টার্গেট করতেছো তারা, সো তোমাদের জন্য একটা বড় অ্যানাউন্সমেন্ট হচ্ছে এরকম, আমাদের ওয়েবসাইটে একটা কোর্স তুমি দেখছো না, একটা ওয়েবসাইটে একটা কোর্স আছে যেটা হচ্ছে ইএপি বা ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামের একটা কোর্স, বাট সেইটার এরকম বলছিলাম ফ্রিডম টু পে মানে কি, তুমি চাইলে এক্ষুনি টাকা দিয়েও ভর্তি হতে পারো, তুমি চাইলে টাকাটা এখন না দিয়ে কোর্স শেষ করার পরে তোমার যদি মনে হয় আমি কিন্তু বেনিফিট পাইছি, দেন তুমি টাকাটা আমাকে দিতে পারো, অথবা কোর্স চলাকালীন সময়েও তুমি আমাকে চাইলে টাকাটা দিতে পারো, অথবা তুমি যদি মনে করো না আমি টাকাটা দিব না, আমার একটা বেনিফিট পাইনি আমি এখান থেকে, তুমি তাও না দিতে পারো আর কি। অর্থাৎ তোমার কাছে একটা ফ্রিডম আছে, তুমি চাইলে এখান থেকেই বাদ দিয়ে শুধুমাত্র ফ্রিতেই কোর্সটাকে অ্যাভেল করতে পারবে আর কি। তবে ওই কোর্সটা বলার সময় একটা কথা বলছিলাম, সেখানে হচ্ছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই ক্লাস দেবো বলছিলাম আর কি, বাট ভার্সিটি এডমিশন প্রোগ্রামে আসলে ক্লাসটা আমি ওই সময় দেওয়ার জন্য কমিটমেন্ট করি নাই। বাট এবারে বলতেছি ভার্সিটি এডমিশন প্রোগ্রামের জন্য এবং ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামের জন্য দুইটাকে মার্জ করে ওই প্রাইসটাই আছে, বাট এখনও ফ্রিটাই আছে। তো ওই কোর্সে এনরোল করে ফেলো, অলরেডি মনে হয় 125 কি 30 জন মানুষ এনরোল করে ফেলছে, কোর্সটার লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তুমি ওইখানে চলে যাও, তাহলে আমার সাথে তুমি একদম ফ্রিতে তোমার ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি এডমিশন প্রোগ্রামের কেমিস্ট্রি জার্নিটা একসাথে শুরু হইতেছে, এবং আমরা ওই জার্নিটাও দেখবা। কেমশটে ঠিক যেভাবে তোমাদেরকে সাপোর্ট দিয়ে গেছি ভাইয়া, এই সাপোর্ট তোমাকে ওখানেও দিব, দেখবা তোমাদের জন্য আসলে ভালো হবে আর কি, ঠিক আছে কথাটা? ওকে, ঠিক আছে। এবার আমরা যাই আমাদের সবার পরিচিত দ্য মাইটি জৈব রসায়ন, তাই না? আচ্ছা, এটা নিয়ে আমরা মনে হয় সবাই ভয় পাই, প্যারা পাই। কেন আসলে? কারণ এটা পড়ি নেই। অনেককে দেখতেছি এখন কমেন্ট করতেছে আয়েশা যে ভাই আমরা পড়িনি। সিকিউ 3টা নাম্বারটা, এইটা হচ্ছে অর্গানিকের সবচেয়ে ইজি সিকিউটা। হ্যাঁ, আমি একটু তোমাকে ভয় দেখাই। হ্যাঁ, অর্গানিকের সিকিউ আসে 3টা, তার মধ্যে ইজিটা হচ্ছে এই টপিকগুলোর থেকে আসে। টু বি স্পেসিফিক যদি বলি, তোমার সমানুতার থেকে আসে আর কি, সমানুতার প্রশ্নটা আসে, বাট উদ্দীপকটা ধরার জন্য আবার আমার এইগুলোকে প্রয়োজন পড়ে আর কি। এটা উদ্দীপককে ধরতে গেলে এই টপিকগুলোর প্রয়োজন পড়ে। ওকে, তাহলে এবার দেখি সমানুতা যেহেতু প্রশ্ন আসে, তো সমানুতার একটু ভাই পড়াইতে হবে তোমাকে। সমানুতার এখান থেকে তুমি পড়বা 2টা প্রশ্ন পড়বা, 2টা জিনিসপত্র পড়বা। একটা পড়বা হচ্ছে তোমার কাছে কীরকম জ্যামিতিক সমানুতা পড়বা, একটা পড়বা তুমি হচ্ছে জ্যামিতিক সমানুতা, তাই না? আরেকটা তুমি পড়বা হচ্ছে আলোক সমানুতা পড়বা, তুমি একটা পড়বা হচ্ছে আলোক সমানুতা। আমি আবারও বলতেছি, তোমার কাছে উদ্দীপক ধরতে প্রবলেম হবে, তোমার কাছে আসলে কি, তোমার কাছে তুমি দেখবা যে প্রশ্ন ধরতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কারণ প্রশ্নটা তোমার কাছে জানাশোনাই থাকে আর কি। প্রশ্ন বলতে পারে এরকম যে অমুক একটা যৌগ তৈরি হয়েছে, সে কোন ধরনের সমানুতা দিবে, এরকম। তো জ্যামিতিক সমানুতা কারা দিবে, যেখানে দেখবা এরকম ডাবল বন্ড আছে এরকম,
অথবা তুমি দেখবা এখানে একটা সাইকেল ফর্ম করছে এইরকম টাইপের একটা যৌগ দিবে আর কি। তবে মাথায় রাখতে হবে এইখানে যে গ্রুপ যুক্ত থাকবে এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, আবার ধরো যে এখানে এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, এখানে যারা যারা যুক্ত থাকবে এখানে একটা শর্ত বলি, এটা হচ্ছে শর্ত নাম্বার 1, এটা হচ্ছে শর্ত নাম্বার 2, যে এ আর বি নট ইজ ইকুয়ালস টু সেম, মানে দুটো সমান হবে না, সি আর ডি এটা সমান হবে না আর কি, বুঝছো? এটা হচ্ছে জ্যামিতিক সমরূপতার শর্ত। তাহলে ওই শর্ত মেনে আমাদের কাছে কি করতে হইতেছে, ওই শর্ত মেনে আমাদের কাছে ধরো C4H8 দিয়ে আমরা একটা কাঠামো নিতেছি, যেখান থেকে এটাও চলে আসতে পারে, যেহেতু বইয়ের উদাহরণে এটা আছে, নাথিং লাইক দ্যাট তুমি আমার ক্লাস থেকে কমন পাইতেছো এরকম। আমি তোমার বলে দিই, আমি ক্লাসে কমন পাওয়ানোর জন্য ক্লাস করাই না, আমি আলটিমেটলি তোমাকে হেল্প করার জন্যই করাইতেছি। এতে যদি কমন যদি পেয়ে যাও তাহলে বরঞ্চ ভালো, আর কমন যদি না পাও এটা আসলে কিছু বলার নেই, কারণ আমি আজ এ টিচার তোমাকে এটা বলতে চাই না যে তুমি পরীক্ষার মধ্যে এটা কমন পাবা আর কি। আমি টিচার না, আমি তোমার একজন মেন্টর, যে তোমাকে আসলে মেন্টরিং করতে, সেটার জন্য তুমি তোমার এক্সামের জন্য প্রিপেয়ার হইতেছো, বুঝতে পারছো কথাটা? প্রিপেয়ার হওয়ার পর তুমি নিজেকে প্রুফ করে দিয়ে আসবা। প্রুফ করার সময় তুমি প্রিপারেশনের সময় যা যা নিছো, হ্যাঁ, তো তখন কিছু জিনিস ওখানে কমন পড়তে পারে, তাহলে বেনিফিট ভালো। আর যদি না পড়ে, তোমাকে যেভাবে প্রিপেয়ার করা হয়েছে তুমি যেন এগুলোর মাধ্যমে ওইটা অ্যান্সার করে আসতে পারো, ওই ফিলিংসটা এতটা থাকতে হবে আর কি, বুঝতে পারছো? ওকে, যাই হোক, পাইছি আমরা এটা একটা। আবার আরেকটা যৌগ আমরা এখান থেকে এটার জন্যই লিখতে পারি, এটার জন্য আমরা একটা লিখতে পারি এরকম আর কি। ঘটনাটা খেয়াল করে দেখো তো, যে এই কার্বনের সাথে দুইটা করে যারা যুক্ত আছে, এই দুটো কিন্তু সেম না, দুটো কিন্তু একটু আলাদা আলাদা, তাই না? দুটো কিন্তু একটু আলাদা আলাদা, তাই না? আলাদা আলাদা। পাশাপাশি আবার ওই পাশেও কিন্তু সেম অবস্থা, দুটো কিন্তু আলাদা আলাদার মধ্যেই আছে, দুটো কিন্তু আলাদা আলাদাভাবেই আছে। কিন্তু প্রবলেম হলো অন্য একটা জায়গায়। সেটা কোন জায়গায় বলো তো? প্রবলেমটা হলো কোন জায়গায়? এই জায়গায় খেয়াল করে তুমি দেখো, যে এই যে গ্রুপগুলা সবাই হচ্ছে এই তল, যদি এটা চিন্তা করতাম এই তলের একই পাশে আর কি, ঠিক আছে? এই তলে চিন্তা করলে একই পাশে। আচ্ছা, আর যদি চিন্তা করি যে এইটা আসলে কেমন, দুইটা তলে দুইটা ভিন্ন পাশে আছে, যদি একই দিকে যদি থাকে তখন সেটাকে বলা হয় সিস বলা হয়, যদি ভিন্ন দিকে থাকে তখন সেটাকে ট্রান্স বলা হয় আর কি, তাহলে সিস বিউটিন 2, ট্রান্স বিউটিন 2। তো এভাবে তোমাকে বলতে পারে একটা যৌগ দিয়ে ওই যৌগটার জন্য আসলে সেটা কোন ধরনের সমরূপতা দিল, দেখা গেল সেটা জ্যামিতিক সমরূপতা দিচ্ছে, তার শর্ত এবং তার ব্যাখ্যাগুলো লিখতে হবে, তখন তুমি এভাবে লিখবা আর কি, বুঝছো? আচ্ছা, এবার আমরা যদি যাই কোথায়, এই আলোক সমরূপতার জন্য আর কি। আলোক সমরূপতার জন্য কীরকম হয়, কিছু শর্ত থাকে, তাই না? এক নাম্বার হচ্ছে সেখানে কাইরাল কার্বন থাকবে, তাই না? কাইরাল কার্বন থাকবে আর কি। আমরা ওই ইয়েগুলো লিখলাম না, 5টা জিনিস না লিখে আমরা হচ্ছে যে এখানে এক্সাম্পল আকারে লিখি, তাহলে তোমার প্র্যাকটিসও হয়ে গেলো সাথে, মনে হয় একটা, আমার টাইম কম লাগলো। ধরো কাইরাল কার্বন মানে কি, যে কার্বনের সাথে 4টা ভিন্ন একযোজি গ্রুপ যুক্ত থাকে আর কি, যে কার্বনের সাথে 4টা ভিন্ন একযোজি গ্রুপ যুক্ত থাকে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই 4টা ভিন্ন একযোজি গ্রুপ আছে। 2 নম্বর শর্ত হইতেছে এই যৌগটাকে তুমি যদি আয়নার সামনে দাও তখন এটা একটা প্রতিবিম্ব তৈরি হবে আর কি, তাই না? এটা একটা প্রতিবিম্ব তৈরি হবে, অ্যান্ড পারফেক্ট প্রতিবিম্ব উইল বি এরকম দেখতে, তাই না? এরকম টাইপের একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। পাশাপাশি এবার তুমি ঘটনার মধ্যে আসো, এখন তুমি দেখো বলছে এরকম, 2 নম্বর শর্ত হচ্ছে প্রতিবিম্ব তৈরি হবে, 3 নম্বর শর্ত হচ্ছে এই প্রতিবিম্বটাকে তুলে এখানে নিয়ে এসে ফালাই দিলে ওএইচটা এইচ বরাবর পড়তেছে, তার মানে পরস্পর উপরে পড়ে নাই, উপরিস্থাপনীয় টাইপের হয়ে বসে আছে, তার মানে 3 নম্বর শর্তটাও ক্লিয়ার। আচ্ছা, এবার তুমি যদি এই যৌগটার মধ্যে আলোর তল যদি পাস করো আর কি, আলোর তলটা কেমন হয়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন টাইপের হয়। সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তুমি যখন পাস করবা, ওর তো নির্দিষ্ট একটা কোণে সে আপতিত হয়েছে, তাহলে ওই কোণে আপতিত ব্যাপারটা এরকম টাইপের না, মানে হচ্ছে ওই আলোর যে তল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ও নিজস্ব যে কোণ থাকে, তো এটা তল সমবর্তিত আলো পড়ে, তো ওই আলোটা হচ্ছে নির্দিষ্ট দিকে একটা ঘুরে যায়, হয়তো বা ডানে ঘুরে অথবা বামে ঘুরে, এটা নির্ভর করতেছে কার উপরে, ওই যৌগটার উপর আর কি। এই যৌগটার কারণে আলোর তলটা ঘুরে যাবে আর কি, এই জন্য বলছে এখানে যে যৌগটা তো থাকবে সেইটা তল সমবর্তিত আলোর তলকে ডানে অথবা বামে ঘুরাইতে পারবে আর কি, ঘুরাইতে সক্ষম, এরকম শর্তটা। তাহলে ঘুরাইলো, তাহলে এই যৌগটা একটা আলোর তলকে ঘুরায় হচ্ছে ডান দিকে ঘুরায় আর কি, অর্থাৎ এই জন্য এটাকে বলছে ডেক্সটো রোটাটরি, এটাকে বাম দিকে ঘুরায়, এই জন্য বলতেছে এটাকে লেভো রোটাটরি বলতেছে আর কি, ডেক্সট্রো আর লেভো। তো এই যৌগটার সংকেতটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এর নাম কি হবে
ডি ল্যাকটিক অ্যাসিড, এটার নাম হবে ডি ল্যাকটিক অ্যাসিড। এর নাম দিলে কী হবে? এল ল্যাকটিক অ্যাসিড। এর নাম হবে কি তাহলে? এল ল্যাকটিক অ্যাসিড। এটা ডান দিকে ঘুরায় মানে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেলে ঘুরায়, ডেক্সট্রোরোটারি মানে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেলে ঘুরানো, আর এটা মনে হচ্ছে কি এমন লেবোরেটরি মানে হচ্ছে কি নেগেটিভ অ্যাঙ্গেলে ঘুরাইছে এরকম। তাহলে পাইলাম। আচ্ছা, সো এই এক্সাম্পলটা যে জিনিসটা আসবে ব্যাপারটা এমন টাইপের না, এক্সাম্পল ভিন্ন ভিন্ন হতে পারে, বাট যেগুলো শর্ত বলছে সবগুলো শর্তও হয়ে গেছে, এখানেও হয়ে গেছে। তবে একটা জিনিস মাথায় রাখো, তুমি যদি ডি আর এলটা দুইটাই যদি একটা মিশ্রণের মধ্যে তুমি যদি রাখো এবং তাদের সমমোলার মিশ্রণ যদি শূন্য হয়, সমমোলার মিশ্রণ যদি শূন্য হয়, ঠিক আছে, সমমোলার মিশ্রণে তাদের যে ওই ঘূর্ণন কোণ যেটা তৈরি হয়েছিল না, যে ডানে অথবা বামে যে ঘোরে, একটা ঘুরে হলো একদিকে আরেকটা ঘুরে হলো অন্যদিকে, বাট দুইটার যদি মানটা সমান হয়, যেমন এখানে এটা একটা সমমূল হয়েছে, তাহলে কত শূন্য হয়েছে না, তখন এটাকে আমরা বলতেছি রেসিমিক মিশ্রণ বলতেছি আর কি, রেসিমিক মিশ্রণ। এটা ক নাম্বারে বা খ নাম্বারে চলেও আসতে পারে আর কি এরকম। আর যদি তুমি দেখো সব কিছুই আছে, সব শর্তই মানতেছে, বাট দ্য থিং ইজ এখানে যে কাইরাল কার্বনওয়ালা যে যৌগটা আছে, এটার কাইরাল কার্বন যে যৌগটা আছে, একটা আরেকটা এরকম দর্পণ প্রতিবিম্ব না। যদি দর্পণ প্রতিবিম্ব না হয় তখন তার নাম হচ্ছে ডায়াস্টেরিওমার। কি বলছি? এনানসিওমার আর ডায়াস্টেরিওমার মনে রাখার জন্য খুব সুন্দর একটা অ্যানালজি আছে, মনে রাখতে পারো আর কি চাইলে। যেমন ধরো তোমার এক পায়ের জুতা আর এক পায়ের জুতা, তাহলে কি হবে? দুইটা পায়ের জুতায় একটা আরেকটার কি দর্পণ প্রতিবিম্ব, তাই না? একটা আয়নার সামনে ধরলে মনে হয় আরেকটা দেখা যেতেছে এরকম টাইপের। কিন্তু এক পায়ের মোজা আরেক পায়ের মোজা, দেখবা এক পায়ের মোজা আরেক পায়ে পরা যায়, আরেক পায়ের মোজা আরেক পায়ে পরা যায়। তার মানে কি আসলে মোজাগুলো দর্পণ প্রতিবিম্ব না। তার মানে হইতেছে মোজাগুলোর নাম হলো কি ডায়াস্টোরিয়ামার, যারা কাইরাল কার্বন আছে মানে কাইরালিটি আছে, কিন্তু তাদের মধ্যে কি নেই দর্পণ প্রতিবিম্ব, তারা না, তাকে আমরা বলতেছি ডায়াস্টোরিয়ামার। আর যদি তুমি দেখো তাদের মধ্যে দর্পণ প্রতিবিম্ব আছে, তখন তাদেরকে বলতেছি এনানসিওমার বলতেছে আর কি, বুঝতে পারছো? তাহলে এই যে ডি এবং এল এগুলো হচ্ছে এনানসিওমার, এনানসিওমর্ফ বা এনানসিওপড, এরকম বেশ কয়েকটা নাম আছে। আর ডায়াস্টোরিয়ামার তুমি বুঝতে পারছো, অ্যান্ড তুমি কি বুঝতে পারছো এখানে? রেসিমিক মিশ্রণ বুঝতে পারছো। আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি? ওকে, যদি তুমি দেখো কোনো একটা যৌগ নেওয়ার পরে সেটার মধ্যে প্রতিসাম্যতা আছে, যেমন ধরো টার্টারিক অ্যাসিডটা, তখন তাকে বলতেছি আমরা মেসোযৌগ বলতেছি আর কি, ঠিক আছে? সো মেসোযৌগের ব্যাপারটা ওখান থেকে ক্লিয়ার করে দিয়েছি আমরা, ঠিক আছে? তুমি একটা জিনিস খেয়াল করছো, আমি তোমার মোটামুটি বইয়ের যা যা ছিল এই টপিকটা রিলেটেড সব কিছু বলে ফেলছি, বাট মুখে মুখে বলে ফেলছি, এটা প্র্যাকটিসের জন্য কাজে লাগতে পারে তোমাকে এরকম। এখন অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, অ্যালকাই হ্যালাইড আছে, এই পড়াশোনা তো চারটিখানি পড়াশোনা না, তাই না? আচ্ছা, আমি তোমার একটা জাস্ট ছোট্ট একটু কথা বলি। অ্যালকিনের জন্য তুমি যে কাজটা পড়বা বা যা যা তুমি পড়বা, অ্যালকিনের জন্য তুমি পড়বা হচ্ছে মার্কোনিকভ নীতি পড়বা। অ্যালকিনের জন্য তুমি পড়বা হচ্ছে মার্কোনিকভ নীতি পড়বা আর কি, মার্কোনিকভ নীতি পড়বা, ঠিক আছে? এই নীতিটা তোমার আসলে মনে রাখতে হবে। এখন মার্কোনিকভ নীতিতে কি বলছে? এখানে বেশ কয়েকটা শর্ত আছে, তাই না? এখানে হইতে হবে হচ্ছে অপ্রতিসম অ্যালকিন হইতে হবে আর কি, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া তুমি যখন দিবা, বিকারকের বিক্রিয়া তুমি যখন দিবা, তখন যে কার্বনটার সাথে, ধরো আমরা একটা যৌগ নিলাম, ধরো এইটা একটা অপ্রতিসম অ্যালকিন, কেন বলতেছি? এখানে দুইটা আছে একটার সাথে, এটার মধ্যে একটা আছে, তার মানে এটা হলো একটা অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিনের সাথে তুমি যদি HBr, একটা অপ্রতিসম বিকারক, তার বিক্রিয়া দিলে, যেটার মধ্যে হাইড্রোজেন বেশি আছে, তাই না? এটা হচ্ছে শর্টকাট কিন্তু, হ্যাঁ, যেটার মধ্যে হাইড্রোজেন বেশি আছে, এখানে হাইড্রোজেন বেশি আছে, তাহলে এর সাথে তুমি যদি এর সাথে কি দাও, HBr এর যদি বিক্রিয়া দাও, তখন এর সাথে ওই HBr এর এইচটা যুক্ত হলে মেজর প্রোডাক্ট তৈরি হবে, আর এর সাথে যুক্ত হলে মাইনর প্রোডাক্ট তৈরি হবে। বুঝিনি? তুমি ছোট মানুষ তো, একটু হালকা পাতলা। এখানে যদি আমরা HBr দিয়ে এর সাথে বিক্রিয়া করি, এখানে H বেশি আছে, এখানে যদি H যুক্ত হয়, তার মানে কি যৌগটার নাম তাহলে কেমন হবে? CH, এখানে হবে CH3, দুটো ছিল এখন একটা আসছে, আর এখানে তাহলে কে যুক্ত হবে? Br যুক্ত হবে, তখন এইটার নাম হবে হচ্ছে মেজর প্রোডাক্ট, এটার নাম হচ্ছে মেজর প্রোডাক্ট। এখান থেকে আরেকটা ক্যাপ্টেন প্রোডাক্ট পাওয়া যাবে। ক্যাপ্টেন প্রোডাক্ট মানে তুমি যদি এখানের মধ্যে যদি তুমি এই এইচটাকে এই এইচের সাথে যুক্ত করে দিতা, আর এই বিআরটা তুমি এখানে দিতা, তখন CH2Br CH2 আর যদি তৈরি হইতো, তখন ওটা হতো ক্যাপ্টেন প্রোডাক্ট। আসলে ক্যাপ্টেন না, এটা হচ্ছে কেমন মাইনর প্রোডাক্ট, মেজর অ্যান্ড মাইনর প্রোডাক্ট আর কি। ক্লিয়ার ব্যাপারটা? তো এইটাকে আসলে তোমাকে মার্কোনিকভ নীতি বলতেছে, মানে এই মার্কোনিকভ নীতিটা আসলে লিখে 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 প্র্যাকটিস করতে হয় আর কি। সো একটা প্র্যাকটিসে দেখানো দরকার, লিখতে পারবো না?
আচ্ছা দেখে ছোটো মানুষ, তুমি যদি আবার মনে করো যে ঝামেলা হয়ে গেল, আবার দেখা যায় এক্সামে চলেও আসছে, তখন একটা আফসোস থেকে যাবে। তো আমরা একটু একটা জিনিস অন্ততপক্ষে লিখি, তাই না? একটা জিনিস আমরা তবুও লিখি। এই হচ্ছে আমাদের কাছে একটা অপ্রতিসম অ্যালকিন, তার সাথে আমরা কার বিক্রিয়া দিচ্ছি? HBr এর বিক্রিয়া দিচ্ছি। ওকে, তাহলে আমরা কি করতেছি? আমরা ধরো মেকানিজমের মাধ্যমে যাইতেছি এটাকে, মেকানিজম, তাই না? মেকানিজম মানে কি? ক্রিয়া কৌশল। মেকানিজম মানে হচ্ছে ক্রিয়া কৌশল। ওকে, তাহলে আমরা ধরো স্টেপ 1 লিখতেছি আমরা। তো CH3CH, এটা কিন্তু একটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, এটা মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, আমরা অনেক সময় অনেকে হয়তো এই বিক্রিয়াগুলোকে এভাবে মনে রাখি না, বাট এইগুলো আসলে মনে রাখা কিন্তু দরকার। আপাতত তুমি পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারলেই হবে। তো এইখানে ধরো যে আমরা এইখানে হাইড্রোজেনটাকে যুক্ত করছি, তাহলে এইখানে হবে প্লাস চার্জ। যদি এই হাইড্রোজেনটাকে এইখানে যুক্ত করি তাহলে এখানে প্লাস চার্জ। আর যদি আমরা ওইখানে যুক্ত না করে, যদি আমরা ওইখানে যুক্ত না করে পাশের কার্বনে গিয়ে ধরো যে যুক্ত করছি, তাহলে এইখানে হবে প্লাস, এরকম। বুঝছো? তাহলে তোমার কাছে কী কী তৈরি হলো এখানে? তাহলে তোমার কাছে এখানে কী কী আছে? তাহলে তোমার কাছে এখানে যা যা আছে, তোমার কাছে এখানে আছে এই যোগ, এইগুলো আছে তোমার কাছে। সো ওইটার থেকে তোমার পরবর্তী বিক্রিয়াটা আবার শুরু হবে আর কি, ঘটনাটার। বুঝতে পারছো? এরকম। এখন তুমি আমাকে এইগুলো দেখে দেখে একটু বলো তো, এটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এগুলো এমসিকিউতে চলে আসতে পারে। কোনটা কীরকম? পজিটিভ চার্জ থাকা মানে ইলেকট্রোফাইল, নেগেটিভ চার্জ থাকা মানে নিউক্লিওফাইল, এটা মাথায় রেখো আর কি। সো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কী হয়? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি। এটা হচ্ছে তাদের কিসের কথা বলতেছে? এটা হচ্ছে তাদের স্থায়িত্বের কথা বলতেছে আর কি। এটাতে তাদের স্থায়িত্বের কথাবার্তা বলতেছে। এখন তুমি যদি এর সাথে এখন কাকে যুক্ত করো? তুমি যদি এর সাথে এখন Br মাইনাসকে যুক্ত করো, তখন কি হবে? তখন CH3 CH2 CH2 এর সাথে গিয়ে এই প্লাসের মধ্যে Br যুক্ত হয়েছে, আবার CH3 CH3 এখানে গিয়ে Br যুক্ত হয়েছে। এখন তুমি বলো আমাকে, তুমি বলো একটু, যে এইটা ছিল আমাদের কাছে বেশি স্থায়ী, তাহলে স্থায়ীটার থেকে যে যৌগটা পাবা তাহলে ওটাই তাহলে কেমন হবে আর কি? ওটাই হবে আমাদের কাছে মেজর প্রোডাক্ট হবে আর কি, ঠিক আছে? আর যদি তুমি এইটার থেকে যৌগটা যেটা পাবা তোমার কাছে, তাহলে অস্থায়ী মানে হচ্ছে মাইনর প্রোডাক্ট পাইছো আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের কাছে মাইনর প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের কাছে মাইনর প্রোডাক্ট, আর এইটা হলো আমাদের কাছে মেজর প্রোডাক্ট। বুঝছো ক্লিয়ার ঘটনাটা? ওকে, তো এগুলোই লিখলা। এটা হচ্ছে মার্কোনিকভ নীতি, মার্কোনিকভ নীতি। তবে এখানে আবার আরেকটা জিনিস আছে, কি? বিপরীত মার্কোনিকভ নীতি। হোয়াট ইজ দ্যাট? বিপরীত মার্কোনিকভ নীতিতে কি হয়? বিপরীত মার্কোনিকভ নীতির মধ্যে এইটা মাইনরটা হয়ে যায় মেজর, আর মেজরটা হয়ে যায় মাইনর। তবে এইখানে যেমন তুমি পাইছো ইলেকট্রোফিলিক এডিশন মেকানিজমটা, বাট ওইখানে তুমি গিয়ে পাবা হচ্ছে ফটোকেমিক্যাল রিয়াকশন। দ্যাট অল মিনস দ্যাট যে তুমি সেখানে পাবা ফ্রি রেডিক্যাল টাইপের গিয়ে ওখানে এডিশন টাইপের হবে আর কি। বুঝছো? সো আমি ওইটা লিখলাম না, বাট ওইটা আসার চান্স আছে। তোমাকে একটু ভালোভাবে ওই জিনিসগুলোও নজরে রাখতে হবে আর কি। বুঝছো? অর্গানিক কিন্তু এত সহজে শেষ করার মতো জিনিস না, তো তো আসলে এভাবে বলাটাও মুশকিল। এর বাইরে ধরো অ্যালকিনে তো আমরা বিক্রিয়ার কথা বলছি, মানে মার্কোনিকভ নীতির মাধ্যমে। তারপরে ধরো যে তোমার কাছে অ্যালকাইনের ক্ষেত্রে এরকম কিছু বিক্রিয়া টিক্রিয়া পড়তে হবে। তবে অ্যালকাইনের এখান থেকে দেখো, অর্গানিকটা আসলে এত ছোট করে বলাটা আমার জন্য খুবই রিস্ক। হ্যাঁ, আমি তোমাদের জন্য আসলে দুঃখিত এটার জন্য, এটাকে এভাবে বলতে পারাটা। হ্যাঁ, এত ছোট করে আসলে ফেলা যায় না একটা লেকচারের মধ্যে। আমি জাস্ট কয়েকটা মানে কি পয়েন্টগুলো করে তোমার মুখের সামনে নিয়ে আসতেছি এরকম। অ্যালকাইনের মধ্যে তুমি এরকম তাহলে কী মনে রাখবা? অ্যালকাইনের মধ্যে থেকে তুমি যেটা কাজ করবা অ্যালকাইনের মধ্য থেকে তুমি মনে রাখবা এই রিয়াকশনটার কথা। মোটা দাগে তুমি দেখবা বিগত বছরের প্রশ্নগুলো ঘাটলে এইটার থেকে বেশি প্রশ্ন আসছে। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ইথাইন। ইথাইনকে তুমি যদি আয়রন প্রভাবকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দাও, আয়রন নল, এটা যদিও আয়রন নল, হ্যাঁ, আয়রন টিউব, এটা দিয়ে তুমি যদি 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তখন এখান থেকে সুন্দর একটা বেনজিন পাওয়া যাবে, সুন্দর একটা বেনজিন পাওয়া যাবে। এই বিক্রিয়াটার কথা অনেকবার কেন জানি বলা আছে বা প্রশ্নে আসছে আর কি। সো এই জন্য আমাদেরকে আসলে এইটা একটু মনে রাখতে হবে অ্যালকাইন দিয়ে। বুঝছো? এটা মনে রাখতে হবে আর কি। তবে
অ্যালকিন বলো আর অ্যালকাইন বলো, এখান থেকে আরেকটা টপিক একটু এক্সট্রা করে শিখতে পারলে ভালো হবে, এক্সামে আসার মতো একটা টপিক। সেটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া আর কি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া এটা কাজে লাগার মতো, এখান থেকে প্রশ্ন আসতে পারে, বুঝছো? অর্গানিক থেকে আসলে প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন আসতে পারে, বাট গুটি কয়েক টপিক পড়াইতে আসছে আর কি, এমনটা না যে কিন্তু এইগুলোর থেকেই আসবে। আমার কাছে মনে হতেছে এই মুহূর্তে এগুলো হাই ফ্রিকোয়েন্সি টপিক, সেই জন্য তুমি এগুলো পড়তেছো। ধরো তুমি হচ্ছে বিক্রিয়া দিলে কার সাথে, তুমি বিক্রিয়া দিলা হচ্ছে একটা অ্যালকিনের সাথে, এই হচ্ছে একটা অ্যালকিন, এই হচ্ছে একটা অ্যালকিন, তোমাকে বলছে এটাকে ওজনীকরণ করতে। ওজনীকরণ নর্মালি করতে বললে ভাববা সেখানে জিঙ্ক সহ করতেছে, আর জিঙ্ক ছাড়া যদি ওজনীকরণ করতো তখন কিন্তু অন্য কিছু হইতো আর কি, ঠিক আছে? যখনই বলছে ওজনীকরণ বিক্রিয়া আর এটা দেওয়া আছে, ভাববা সেখানে জিঙ্ক সহ বিক্রিয়া করতে বলছে, আর না হলে কিন্তু অন্য কিছু। যখন আমাদের এইটা বলছে তখন তোমার সুন্দর একটা কাজ করতে হবে। কি কাজ? তোমার সুন্দর একটা কাজ করতে হবে। সুন্দর কাজটা হচ্ছে এই পার্টটা, এই যে এই পার্ট যেটা আছে এই পার্টটাকে এখান থেকে খুলবা, আবার এই পার্ট যেটা আছে এখান থেকে খুলবা, খুলে এই পার্টগুলোকে আলাদা করে নিবা। ধরো আমরা এই পার্টগুলো খুললাম, খুলে আলাদা করতেছি, একটা পার্ট আছে CH3, একটা হচ্ছে CH, ঠিক আছে? আর একটা পার্ট আছে হচ্ছে কীরকম, এই যে HCH, এরকম পার্ট লিখলাম। এই একটা পার্ট, এই একটা পার্ট, মানে ডাবল বন্ড তুলে দিছে। তুলে দিয়ে ডাবল বন্ড তুলে দিয়ে আমরা হচ্ছে এর মাঝখানে একটা ঘর বানাবো আর কি, একটা মাঝখানে একটা ঘর বানাবো। আমরা লেকচারে বলছিলাম স্বপ্নের ঘর বানানো, তো আমরা ধরো যে একটা স্বপ্নের একটা ঘর বানাইছি এরকম টাইপের, এটা তুলে দিছি, এখানে একটা ঘর বানাইছি, এরকম লিখলাম। লেখার পরে আমাদের ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে ঘরটাকে ভেঙে ফেলা। ঘর বানানোর পরেই ঘর ভাঙতে হয় আর কি, তাই না? মানুষ কত বোকা, মানুষ আসলে তার ঘর বানায় তারপর আবার ঘর ভাঙে কেন? নতুন করে একটা ঘর তৈরি করার জন্য আর কি। তুমি দেখবা যার একটা হচ্ছে যে টিনের বাড়ি আছে, সে এটার মধ্যে অনেক মায়া জড়িয়ে আছে। একটা সময় তার এই টিনের বাড়িটা তার ছিল না, সে হয়তো বা অন্য আরেকটা অবস্থায় ছিল, তো এই জন্য সে টিনের বাড়িটা তার কাছে সবচেয়ে ভালো লাগতো। বাট পরবর্তীতে তার যখন একটু টাকা পয়সা হয়েছে তখন সে এই ঘরটাকে ভেঙে আবার একটা বিল্ডিং একটা বানাচ্ছে আর কি। বিল্ডিং বানাচ্ছে বলতে ধরো একতলা একটা বাড়ি বানিয়েছে, মোটামুটি দরজাগুলোর মধ্যে সে ইট দিয়ে গাচ্ছে, দেখে সে ভালো আছে মোটামুটি এখানে। কিছুদিন পর তার যখন আরেকটু টাকা পয়সা হয়েছে তখন তার এটা আর ভালো লাগে না, তখন সে তখন দোতলা বানাইতেছে আর কি এরকম, বা তিনতলা বানাইতেছে। তারপর যখন টাকা পয়সা যখন হবে তখন তার এটা ভালো লাগবে না, তখন মনে হবে এটাকে ভেঙে তখন ডুপ্লেক্স বানাইতেছে আর কি এরকম। সো ঘর বানানোটা আমাদের কাছে যেমন স্বপ্ন, পাশাপাশি একটা জিনিস বানানোর জন্য আর এটাকে ভেঙে ফেলাটাও আবার খুব জরুরি হয়ে পড়ে আর কি মাঝে মধ্যে। তো মানুষ একটা অদ্ভুত প্রাণী, তো মানুষ যাই খুশি করুক না কেন শুধু একটাই কারণে করে, তার সন্তুষ্টির জন্য করে আর কি, বুঝতে পারছো? সো মানুষের এই সন্তুষ্টি না কোনোদিন শেষ হবে, না কখনো আসলে তার আসলে কখনো থামা হবে আর কি। সো মৃত্যুই একমাত্র কারণ, বা মৃত্যুই একমাত্র ডেস্টিনেশন যেখানে গিয়ে আসলে মানুষকে থামতে হবে, বুঝতে পারছো? সো তোমাদেরও এরকম আছে, আজকে এই চাহিদাটা আছে, ইন ফিউচার হয়তো বা চাহিদাটা আরও অন্য জায়গায় বাড়বে। তবে একটা জিনিস মাথায় রাখবা, তোমার যে চাহিদাগুলো যদি না বাড়ে, এই ভাঙা গড়াগুলো যদি তোমার যদি সাথে না হয়, তাহলে কিন্তু তোমার পৃথিবীতে থাকাটার এই এক্সিস্টেন্সটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন উঠবে আর কি। সো আমি বলবো মৃত্যু তো আসলে সবার কাছেই বাধ্যতামূলক, বাট এটা যত পর হয়ে আসা যায় তত তুমি জীবনটাকে হয়তো আরও উপভোগ করতে পারতেছো। তো এই জন্য তুমি কী করতে পারো, তোমার নিজের ওই চাহিদাগুলোকে, তোমার নিজের পাওয়ারটাকে, যোগ্যতাগুলোকে, এগুলো একটা বাড়ায় নাও আর কি, তাহলে তুমি দেখবা এনজয় করতেছো। বাট কোনো এক সময় মৃত্যুকে আসলে অবশ্যই তুমি সেটাকে আলিঙ্গন করেই নিবা, কারণ তোমাকে এটা অবশ্যই নিতেই হইতো আর কি, তাই না? আচ্ছা, এবার আমরা কথাবার্তা বলতে গেছিলাম স্বপ্নের ঘর, এবং সেটাকে ভাঙবো আমরা। ভাঙার জন্য আমরা কাকে দিচ্ছি? জিঙ্ক দিচ্ছি আর কি, এরকম জিঙ্ক দিচ্ছি। জিঙ্ক দিলে কি হবে, এই অক্সিজেনটা যাবে হচ্ছে জিঙ্কের সাথে নিয়ে, তাহলে কি তৈরি করবে? জিঙ্ক অক্সাইড তৈরি করবে, তৈরি করলো। আচ্ছা, যখন এটা ভাঙছে তার মানে এই পার্টটাও তখন ভেঙে গেছে, ঠিক আছে? এই পার্টটাও তখন ভেঙে গেছে। তাহলে ভাঙলে কি হবে, এই যে ভেঙে যাওয়া অংশগুলো এটা, আবার ধরো ভেঙে যাওয়া অংশগুলো এটা, এরকম, ঠিক আছে? এরকম। সো এইটা মিলে একটা যৌগ, ওইটা মিলে একটা যৌগ, কী কী তৈরি হয়েছে? এইটা মিলে যৌগটা যেটা তৈরি হবে CH3CHO একটা যৌগ, পাশাপাশি এইটা মিলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে HCHO একটা যৌগ তৈরি হয়েছে। তার মানে এখান থেকে দুইটা যৌগ পাওয়া গেছে, বুঝছো? এরকম, এটা হচ্ছে অ্যালকিনের জন্য আমরা লিখলাম যৌগগুলো। এবার যদি আমরা অ্যালকিন না লিখে অ্যালকাইন নিয়ে যদি লিখি, আমরা যদি আমি অ্যালকাইন নিয়ে লিখি তখন তাহলে কি পাবো? ধরো আমরা একটা যৌগ নিলাম অ্যালকাইন, এটার নাম হচ্ছে সুন্দর করে প্রোপাইন, তাই না?
এখানে আমরা আবার ওজনীকরণ করতেছি, ওজনীকরণ সময় O3 দিয়ে বিক্রিয়া করছি। আবার আমরা কি করব, দুইটা করে বন্ধন তুলে দেব। কয়টা বন্ধন? দুইটা বন্ধন তুলে দিয়ে আমরা এখানে ঘর বানাবো আর কি একটা। দুইটা বন্ধন চলো তুলে দিন, বন্ধন দুইটা তুলবা, নট সবগুলো বন্ধন তুলবা আর কি। দুইটা বন্ধন তুলছো, তুলে আবার তুমি ধরো সেই স্বপ্নের ঘর বানাবা, স্বপ্নের ঘর বানাবা আর কি, বানাইলো। স্বপ্নের ঘর বানানোর পরে আবার তুমি সেই ঘরটাকে ভাঙবা, কারণ ভাইয়া বলছি যে কোনো জিনিস গড়ার পরেই সাথে সাথে মানুষ আবার ভেঙে ফেলারও প্ল্যান করে, তাই না? তো এই জন্য জিঙ্ক দিলাম, এবার ভাঙবো আর কি এটাকে। ভাঙলে কি হবে, আবার এটার সাথে মিলে এরকম জিঙ্ক অক্সাইড তৈরি করবে, পাশাপাশি এই অংশটাও ভেঙে যাবে, তাই না? বাট এবার দেখো এই সিএস কিন্তু কানেক্টেড আছে অলরেডি, এটা তো ভাঙার কথা না। আচ্ছা, তাহলে কি হলো, এই CHO এখানে একটা, এখানে CHO একটা, মানে আমরা মনে হয় এখানে কার্বনে কয়টা হাত দিয়ে ফেলছি, এখানে এই হাইড্রোজেনটা ছিল না, তাই না? আচ্ছা, এই যে এই হাইড্রোজেনটা দেখো এখানে কার্বন ছিল, এখানে একটা এইচ বেশি মানে খেয়াল করিনি, এই জন্য দিয়ে ফেলছি আর কি আমরা, তাই তো? সি লিখলাম, তাহলে কী হবে, সি এর সাথে একটা ও, CHO এরকম টাইপের। তাহলে চলো এবার লিখে ফেলি আমরা। তাহলে CH3, সি এর সাথে একটা ও, তারপরে কি হইলো CHO, এরকম টাইপের তৈরি হয়েছে। এখন তুমি খেয়াল করে দেখছো একটা জিনিস, তুমি খেয়াল করে দেখছো ওজনীকরণ বিক্রিয়াটা যখন হয়, ইফ এইটা অ্যালকিন, যদি সেইটা জাস্ট নর্মাল অ্যালকিন হয়, তখন দুইটা প্রোডাক্ট পাওয়া যায় আর কি। কয়টা প্রোডাক্ট পাওয়া যায়? দুইটা প্রোডাক্ট পাওয়া যায়। আপনি জিঙ্কটাকে যেন ধরলেন না কেন, জিঙ্কটার কথা বাদ দিলাম, পার্শ্ব উৎপাদ তো এই জন্য ধরলাম না। আর যদি তুমি সেটাকে অ্যালকাইন নিতা, তখন তুমি কয়টা প্রোডাক্ট পাচ্ছিলা? একটি প্রোডাক্ট পাওয়া যায়, একটা প্রোডাক্ট পাওয়া যায়। এটাকে একটু ভালো করে মনে রাখতে হবে, এইগুলোকে একটু ভালো করে কথাগুলোকে মনে রাখতে হবে আর কি। বুঝছো ঘটনাটা কি? হুম হুম এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন উকি দিচ্ছে যে ভাই এখানে যদি আমাদের কাছে উদ্দীপকের মধ্যে দিলেই তো ঝামেলাগুলো হয়, সেই উদ্দীপক রিলেটেড ঝামেলাগুলো একটু দূর করে নিয়ে আসতে পারি কিনা দেখি একটু। ধরলাম আমাদেরকে বলছে আবুলের সংকেত বের করো, কারণ আবুলের সাথে ওজনীকরণ করার পরে এই যৌগটা তৈরি হয়েছে আর কি। আবুলের সাথে ওজনীকরণ করার পরে এইটার সাথে এই যৌগটা তৈরি হয়েছে, এইটা তৈরি হয়েছে ধরো যে আমরা বলতেছি এরকম, এখানে একটা CH3, এখানে একটা CH3, আবুলের সাথে ওজনীকরণ করছো, করে এই দুইটা যৌগ তৈরি হয়েছে। এখন আমাকে বলছে আবুলের সংকেত কি, এইটা। এখন আবুলের সংকেত শুধুমাত্র না, হ্যাঁ, আবুলের সংকেত করার পরে বলছে যে আবুলের সংকেত যেটা হয়েছে ওই সংকেতের জন্য কি সেটা জ্যামিতিক সমন্বয়তা দিবে নাকি আলোক সমন্বয়তা দিবে, এটা ব্যাখ্যা করতে বলছে। প্রশ্ন বুঝছো? হ্যাঁ, ওকে। তাহলে এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমাদের কাছে আছে এইটা, আমাদের কাছে এইটা, এখান থেকে আমরা আবুলে ফিরবো কেমনে? তাহলে ওইটা ফেরার আগে তুমি আগে বুঝো কয়টা আছে এখানে, একটা দুইটা প্রোডাক্ট কোথায় থাকে? অ্যালকিনে থাকে। তাহলে আবুল একটা অ্যালকেন, আবুল একটা তাহলে কি অ্যালকেন। আচ্ছা, অ্যালকেন যদি হয় তাহলে খেয়াল করে দেখো দুইটা প্রোডাক্ট আছে, এইখানকার ও আর এইখানকার ও যদি মুছে দেই তাহলে CH3 CH CH2, CH3 CH CH2 হয়ে যায় না? দুইটা প্রোডাক্ট তাহলে কী করবা, দুইটারই ও মানে অক্সিজেনগুলোকে পাশাপাশি নিবা আর সুন্দরভাবে মুছে দিবা আর কি। বুঝতে পারছো? তাহলে কি পাওয়া যাবে? আবুল পাওয়া যাবে। তাহলে আমরা কি করতেছি, এখানকার ও আর এখানকার ও নিব আর মুছে দিব, তাহলে আমরা এখান থেকে আবুল পাইতেছি। আবুলের সঙ্গে তাহলে কি CH3 CH ডাবল বন্ড C, তার সাথে আছে দুইটা CH3 আছে, এই একটা CH3, এই একটা CH3। প্রশ্ন কি করছিল, আবুল এর মধ্যে কোন ধরনের সমন্বয়তা ঘটবে। এখন ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে কোন ধরনের সমন্বয়তা ঘটে এটা জানি না, কারণ ভাইয়া পড়ায় নেই, তাই না? ওকে, ঠিক আছে, দেখি ভাইয়া পড়াইছে কিনা। পড়াইছে। ডাবল বন্ড থাকলে কি হয়, জ্যামিতিক হয়, সিস হইতে পারে, ট্রান্স হইতে পারে। কখন? যখন এই দুটো শর্ত মানতেছে তখন। এখন আমাদের চেক করতে হবে শর্তগুলো মানছে কিনা, দেখে আসি। শর্তগুলো দেখা যাইতেছে মানছে কিনা। ডাবল বন্ড আছে, বা ডাবল বন্ডের এক পাশে CH3 মানছে না। আমাদের শর্তই ছিল এইটা যে দুই পাশে যে গ্রুপগুলো থাকবে এই গ্রুপগুলো পরস্পর ভিন্ন হইতে হবে আর কি, তাই না? যেমন এই পাশে CH3 আর H আছে, দুটো ভিন্ন, বাট এখানে কিন্তু ভিন্নতা নাই। তার মানে আমরা কি বলতে পারি, এটা সুন্দর করে আমরা বলতে পারি এইটা জ্যামিতিক সমন্বয়তা দিবে না। কেন দিবে না? অমুক অমুক শর্তের সাথে মিলে নেই, দ্যাট ইজ ওয়াই দিবে না। সুন্দরটা কিন্তু সিকিউ এখান থেকে বানানোই যায় আর কি। বুঝতে পারছো? দিস ইজ হাউ সিকিউগুলোকে এস্টাবলিশ করানো হবে।
এবার আসো, আমাদের কাছে বলছি আমরা এখানে আরেকটা টপিকের কথা বলছি, অ্যালকাইল হ্যালাইড থেকে প্রশ্ন হতে পারে। অ্যালকাইল হ্যালাইড থেকে আমি তোমাকে এটা জাস্ট বলে রাখি, আমি এটাকে লিখবো না এখানে আর। তোমরা অ্যালকাইল হ্যালাইড থেকে SN1 প্লাস SN2 এটা ইমিডিয়েটলি একটু দেখা যাও। SN1 SN2 পরীক্ষা আসতে পারে। তার সাথে E1 E2 এইটাও একটু ভালো করে পড়ে যাও। এই দুটো পড়ে যাও, আমার মনে হয় তোমরা এখান থেকে খুব ভালো একটা মার্ক পাওয়ার সম্ভাবনা রাখো, কারণ এটা আবার পরীক্ষায় আসতেই পারে আর কি। যদি কারো ঝামেলা হয় যে ভাইয়া পারতেছি না বা মনে নেই, তাহলে কেমশটের যাবা, গিয়া সুন্দরভাবে অ্যালকাইল হ্যালাইডের যে টপিকটা যেখানে আছে টপিকটা খুঁজে দেখো, ওই জায়গাটা বের করে ওটা একটু দেখো ভালো করে আর কি, পরীক্ষা আসতে পারে এটা, বুঝতে পারছো? ওকে, অর্গানিক নিয়ে আলোচনা করতে শুরু করলে এটা আসলে শেষ হয় না, হ্যাঁ এরকম। এবার আসতেছি আমরা কোথায়, সিকিউ নাম্বার 4। আমাদের কিন্তু 8টা সিকিউ, তার মধ্যে আমরা কোথায় আসছি এখন, 4 নাম্বার সিকিউতে আসছি আর কি, হাফ ওয়ে দেয়া, তাই না? সমস্যা নেই, অর্গানিকের ঝামেলাটা দূর করতে পারা মানেই আমাদের কাছে অনেক কিছু অ্যাচিভ হয়ে যাবে। এখন দেখি আমরা এখান থেকে অ্যারোমেটিক যৌগের পার্ট থেকে প্রশ্ন হতে পারে। অ্যারোমেটিক যৌগ মানে হচ্ছে বেনজিন, তাই না? নিতেছে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো আমাদের সবাই জানা আছে মনে হয়। তার মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্যর কথা চিন্তা করলে দেখা যায় যে রেজোনেন্স থাকবে, রেজোনেন্স থাকে, তাই না? আবার চাকরিত্ব হয়, পাশাপাশি হচ্ছে এখানে পাই ইলেকট্রন কেমন, পাই ইলেকট্রন না ঠিক, এইটা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রনের সংখ্যা এই সংখ্যক, তাই না? হাকেল সংখ্যক আর কি। ডিলোকালাইজড ইলেকট্রনের সংখ্যা কেমন, হাকেল সংখ্যক। এইটা কেমন, এটা হচ্ছে হাকেল সংখ্যা বলতেছে আমরা, তাই না? তো এখন আমাদের কাছে এখান থেকে খ নাম্বারে জানতে চাইতে পারে যে আমাদের বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ কিনা ব্যাখ্যা করো, তারপরে হচ্ছে পাইরল, তারপরে হচ্ছে থায়োফিন, তারপরে হচ্ছে ফিউরান, এগুলো আসলে কীরকম এগুলো ব্যাখ্যা করতে বলতে পারে, জানলাম। এখন তোমার কাছে কয়টা সংকেত একটু বলে রাখি, না বলে রাখলে তুমি ভাববা যে মন খারাপ করতে পারো, তোমাদের মন খারাপ না যেন হয় এই জন্য এই ক্লাসটা দিয়ে দেওয়া, তাই না? আচ্ছা, তো দেখি আমরা একটু, এইটা একটা পাইরল, তারপরে হচ্ছে পাইরল, তারপরে আমাদের কাছে এইটার সংকেতটা আমি নির্ঘাত জানি, তুমি জানো কিন্তু আমাকে এই মুহূর্তে বলতে পারতেছো না, সেটা কি? এটা হচ্ছে পিরিডিন, এই সংকেতটা। তারপরে হইলো এটাও তোমার জানাশোনা আছে, এইটা হচ্ছে আমাদের কাছে থায়োফিন বলে, এটাকে থায়োফিন বলতেছে। আবার এটার নাম হচ্ছে সরি, এটা হচ্ছে অক্সিজেন, সাথে হলো এটাকে ফিউরান বলে। এটা হচ্ছে অক্সিজেন, সাথে হচ্ছে ফিউরান বলতেছে এটাকে আমরা। এটার নাম হচ্ছে পাইরল, এটার নাম হচ্ছে পিরিডিন, এটার নাম হচ্ছে থায়োফিন, এটার নাম হচ্ছে ফিউরান, বুঝছো? আমার মনে হয় তোমার কাছে বোঝা শোনাটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ওকে, সো এই সংকেতগুলো দিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, পাশাপাশি এই সংকেতগুলোর মধ্যে তোমাকে MCQতেও জিজ্ঞাসা করতে পারে আর কি, ক্লিয়ার? ওকে, এখন এই জায়গাটায় 2 নম্বর যে টপিকটা আছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ভাইবো না আবার যে এইটা অলরেডি এখানে শেষ অ্যারোমেটিক যৌগ, এটা কিন্তু অনেক বড় টপিকের একটা পার্ট, আমরা জাস্ট ছোটো করতেছে জিনিসগুলোকে। এখান থেকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এইটা কেন জানি আসে বা আসতেই পারে আর কি, তো সেইটার জন্য আমাদের একটু পড়তে হবে। ধরো আমাদের কাছে বললো এই হলো আমাদের কাছে বেনজিন, তার সাথে আমরা বিক্রিয়া দিতেছি CH3Cl, এর সাথে বিক্রিয়া দিলাম হচ্ছে AlCl3 ছিল উপরে, এবং এখানে ড্রাই কন্ডিশনে বিক্রিয়াটা করা হয়েছে। বলা হয়েছে এখানে একটা প্রোডাক্ট পাওয়া যাবে, সেই প্রোডাক্টটা লেখো অ্যান্ড মেকানিজমের সাথেই লিখো আর কি। এটা বিজ্ঞানী যেটা আবিষ্কার করছে তার নামটা হচ্ছে ফ্রিদেল ক্রাফট। সো তোমাকে এখান থেকে বলতে পারে এই বিক্রিয়ার মেকানিজমটাকে আসলে ব্যাখ্যা করতে বলতে পারে। সো আমরা সেই মেকানিজমটাই করতেছি, কারণ এই মেকানিজমটা আসার মতো। তাই এখানে স্টেপ হলো মোটা দাগে 2টা, বাট আমাদের বইতে লেখা আছে 3টা, তো আমরা আমাদের বইটাই ফলো করব। তো স্টেপ 3টা, প্রথম স্টেপটা হচ্ছে এখানে ইলেকট্রোফাইল তৈরি হয় আর কি। প্রথম স্টেপটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, সেটাতে কি ঘটনা ঘটছে সেটা আমরা দেখব। 2 নম্বর ঘটনা হচ্ছে স্টেপটার নাম সিগমা কমপ্লেক্স গঠন। 3 নম্বর স্টেপটার নাম হচ্ছে হাইড্রোজেন অপসারণ হয় আর কি। হাইড্রোজেন অপসারণ মানে হাইড্রোজেন অপসারণ হয়, হাইড্রোজেন অপসারণ মানে হাইড্রোজেনকে সরাই দেওয়া হয়, জিনিসটা এরকমই। আচ্ছা, আমরা দেখি একটু। তো ইলেকট্রোফাইল, তাহলে CH3Cl যেটা আছে এর সাথে আমরা AlCl3 নিছি, নিয়ে এর সাথে সুন্দরভাবে একটা বিক্রিয়া দিলাম।
তাহলে কি হবে CH3 প্লাস ইলেকট্রোফাইল পেয়ে গেছি আমরা, আর AlCl4 মাইনাস এরকম তৈরি হবে আর কি। এইটা হলো আমাদের কাছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কেন আমরা আগেই বলছিলাম একটু আগে, পজিটিভ চার্জ থাকলে ইলেকট্রোফাইল বলছি আর কি, এরকম নিলাম। তাহলে এই যে ইলেকট্রোফাইল যেটা পাইলা তার সাথে তুমি বেনজিনের বিক্রিয়া দিলা, দিলে এখানে সুন্দরভাবে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে আর কি। সিগমা কমপ্লেক্স মানে কি জটিল অবস্থা, তাই না? এই যে এখানে হাইড্রোজেন না, এখানে CH3, মানে এই পজিটিভ চার্জ আসার কারণে এখানে একটা ইলেকট্রন ঘাটতি দেখা যাচ্ছে, বাট স্টিল সেটা হচ্ছে মুভ করতেছে টাইপের, তাই না? কমপ্লেক্স, এর নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। এবার সেই সিগমা কমপ্লেক্স তোমার কাছে যেটা ছিল, সিগমা কমপ্লেক্স যেটা তোমার কাছে ছিল, এখানে হলো H, এখানে হলো CH3। আচ্ছা, এবার কাজ কি আমাদের কাছে? এবার কাজ হচ্ছে এইটা দিতে হবে হচ্ছে এখানে, দিলে এই হাইড্রোজেনটা H+ আকারে বের হবে। তাহলে আমরা কি পাইলাম? H+ পাইছি, বের হয়েছে। কিন্তু আমাদের যে সিগমা কমপ্লেক্সের যে প্লাস মানে ইলেকট্রনের ঘাটতি ছিল, সেখানে আবার সেটা আবার ফেরত আসছে আর কি, তাই না? তার মানে CH3 এটা তৈরি হয়েছে। তাহলে এই হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের মেকানিজমটা। এটা তো আমরা লিখছি কার জন্য? এটা লিখছি হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়ার জন্য লিখছি আর কি, ফিদেলক্রাফট অ্যালকাইলেশন। হোয়াট ইফ তোমাকে বললো অ্যালকাইলেশন না দিয়ে তোমাকে বললো হচ্ছে নাইট্রেশনের কথা বলছে আর কি, তখন তুমি কি করবা? একটা নাইট্রোমূলক তৈরি হবে এখানে, সেটা গিয়ে যুক্ত হবে। যদি বলে অ্যাসাইলেশন তাহলে অ্যাসিডমূলক তৈরি হবে, যদি বলে হ্যালোজেনেশন তাহলে হ্যালোজোনিয়াম আয়ন তৈরি হবে, যদি বলে সালফোনেশন দেন SO3 দিয়ে বিক্রিয়া করা লাগবে। সো দ্যাটস অল। সো তোমাকে যে কাজটা করতে হবে যে, আই গেস তোমার সব কিছু মনেই আছে, তাই না? মনে আছে তো, তো ওইটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে, কিছু আর করার নেই। এখন আমরা ছোটো ধাপে একটু একটু করে প্র্যাকটিস তো করতে পারছি আর কি। আচ্ছা, এইবার আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে টলুইনের মধ্যে থেকে। টলুইন প্রস্তুতিটা আমরা অলরেডি পরে ফেলছি। এই যে টলুইন তৈরি করে ফেলছি অ্যালকাইলেশন বিক্রিয়ার সাহায্যে, মানে এই বিক্রিয়ার সাহায্যে এই টলুইনটা তৈরি হয়েছে আর কি। যদি আমাদেরকে বলে যে টলুইনের ফার্দার রিয়াকশন করতে, আসলে এখানে অনেক কিছু পড়ার জায়গা আছে আমরা এখনও, ঠিক আছে? এটা তুমি না পড়া থাকলে একটু লেকচারটা দেখে নিলেই হবে। হ্যাঁ, লেকচার যদি নাও দেখো তো লেকচার শিটটা অন্ততপক্ষে একবার দেখো আর কি, সময় যেহেতু হাতের মধ্যে একটু আসে তাহলে দেখে যাও একটু এরকম। অ্যালকাইন থেকেই আসলে এটাকে কানেক্ট করে বিক্রিয়াটা মানে অ্যারোমেটিক যৌগে ওখানে নিয়ে যাবে। মানে ধরো প্রশ্নটা হবে কীরকম, এ কে তুমি যদি পরিমাণকরণ করো তখন বি তৈরি হয়েছে, এ মানে কি আমাদের তাহলে ইথাইনকে পরিমাণকরণ করলে পাওয়া যায় হচ্ছে বেনজিন পাওয়া যায় আর কি। এরকমভাবে কানেক্ট করা হয় সিকিউটাকে মূলত, বুঝছো? সো এখানে আসলে অনেক কিছু পড়ার সুযোগ আছে, বাট আমি তোমাকে জাস্ট টপিকগুলোকে হেডগুলো ধরাই দিলাম। আমরা বলতেছি এইটা যেমন আগেটা যেমন সিকিউটা ইজি ছিল, বাট এইটা একটু ইজি না, কিন্তু এটা কিন্তু একটা মিডিয়াম পর্যায়ের প্রশ্ন কিন্তু হয়, ঠিক আছে? মিডিয়াম পর্যায়ের প্রশ্ন মানে একটু ভালো প্রশ্নই হয় আর কি এরকম। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবা যে নির্দেশক বলে একটা টার্ম দিয়ে কিছু প্রশ্ন করে, নির্দেশক দিয়ে একটা ধরো যে অর্থপ্যারা নির্দেশক বলে, অর্থপ্যারা, আরেকটা হচ্ছে মেটা নির্দেশক বলে আর কি। মেটা নির্দেশক কোনগুলো? CHO, তারপরে COOH, তারপরে হচ্ছে NO2, ঠিক আছে? এগুলো হচ্ছে মেটা নির্দেশক। আর অর্থপ্যারা নির্দেশক কোনটা? CH3, তারপরে হচ্ছে OH, তারপরে হচ্ছে NH2, এগুলো হচ্ছে অর্থপ্যারা নির্দেশক আর কি, ঠিক আছে? সো এগুলো দিলে তুমি MCQ কভার করতে পারবা। অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক বা বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, আচ্ছা এরা কিন্তু বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, অর্থপ্যারা নির্দেশকগুলো সক্রিয়কারী গ্রুপ, আর মেটা নির্দেশকগুলো হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। সো এই গ্রুপগুলো সম্পর্কে যদি তোমাকে বলে খ নাম্বারের রেজোনেটিং স্ট্রাকচারগুলো অ্যাড করতে বলতে পারে আর কি, বা রেজোনেটিং স্ট্রাকচারগুলো অ্যাড করতে গেলেও এখানে দেখাচ্ছি না, বাট ওইটা আসলে 5টা কাঠামো তৈরি করতে হয়, তাই না? 5টা কাঠামো তৈরি করতে হয়। সো ওইটা একটু করে রাখতে পারে তোমার জন্য ভালো হবে আর কি। করাই দেবো একটা? আচ্ছা, একটা করাই দিই, যাও, ঠিক আছে? একটা করাই দিই, না করাই লেখা যায় যে আমার নিজেরই ভালো লাগতেছে না, দ্যাট ইজ ওয়াই আর কি। অর্গানিক পড়ানোর সময় নিজে খুব মজা লাগে, বাট আমাদের কাছে এখন টাইম কনস্ট্রেন্ট আছে, তো এই জন্য দেখা যায় মানে কি বলবো আর ঘটনাটাকে তোমাকে, বলো তো, মন চাই পড়াইতে, বাট তোমার কাছে সময়টা নেই আর কি, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এবার এইটা দিয়ে করাই আর কি, এইটা দিয়ে করাই, ঠিক আছে? তুমি একটু ভালো করে দেখো। আমি বলছিলাম এখানে 5টা স্ট্রাকচার লাগবে, একটা নিচ্ছি আমরা এখানে, বাট আমরা নিব এখানে মোট কয়টা? মোট নিব 5টা। তুমি পরীক্ষা হলে এরকম করে 5টাই, চোখ বন্ধ করে 5টা দিবা, চোখ বন্ধ করে কয়টা দিবা? 5টা। এই যে 3টা গেল, এই যে 4টা যাবে, 4টা, এই যে দিবা তুমি হচ্ছে 5টা। কয়টা দিলা? 5টা। ডান। এবার তোমার কাজ কি?
ভালো করে জিনিসটা বুঝো, তুমি একটু বুঝতে বুঝতেই যাবে আর কি। হ্যাঁ, তো দেখো কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা মান বেশি, তার মানে এটা হবে মাইনাস, এখানে হবে তাহলে কি প্লাস। তাহলে কার্বনে হলো যদি প্লাস, তাহলে এই ইলেকট্রন যাবে গিয়ে এই প্লাসটাকে পূর্ণ করে দিবে। তাহলে আমার কাছে কি পেলাম, এখানে একটা ডাবল বন্ড পাইছি, সরি এখানে একটা ডাবল বন্ড পাইছি। আর আগের থেকে কি ছিল, আগের থেকে এখানে কার্বন ছিল, তার সাথে এখানে অক্সিজেন গিয়ে মাইনাস হয়েছে, এখানে একটা এইচ আছে আর কি। এই হচ্ছে অবস্থাটা, তাই না? এই হচ্ছে অবস্থাটা। আর এইখানে কি হয়েছে, কার্বন কমে গেছে, তাহলে এখানে তাহলে কী হলো, পজিটিভ চার্জ, এখানে স্টিল একটা এরকম বন্ধন আছে কি না? তাহলে এইটা গিয়ে আবার এই পজিটিভ চার্জটা পূর্ণ করে দিলে এইখানে আসলো ডাবল বন্ড, এখানে আসলো পজিটিভ চার্জ, এখানে আসলো এই অবস্থাটা। আর আগের থেকে যা ছিল সেটাকে রেখেই দিলা তুমি আর কি, আগের থেকে যা ছিল তুমি রেখে দিছো। ওকে, এবার তোমার যে কাজটা করতে হবে, আবার তুমি কি করবা, তুমি হচ্ছে এইটা নিয়ে এসে এখানে দিবা। তাহলে এখানে একটা ডাবল বন্ড ছিল, এখানে একটা ডাবল বন্ড একটা হইলো, এখানে হইলো পজিটিভ চার্জ, এখানে যা ছিল তুমি এখানে রেখে দিলা। ঠিক আছে? ওকে, এবার তোমার কাজ কি? এবার তোমার কাজ হচ্ছে খুবই সিম্পল। কীরকম কাজ, যে এই পজিটিভ চার্জটা পূরণ করার উপায় কি, এই ইলেকট্রন এসে এই পজিটিভ চার্জকে পূরণ করতেছে। তার মানে কি হলো, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, অ্যান্ড এইখানে যা যা অবস্থা ছিল খেয়াল করে দেখো, কিন্তু ভালো করে খেয়াল করো জিনিসটাতে। যখনই তুমি এইটাকে এখানে দিছো, তো এখানে আবার পজিটিভ সেন্টার তৈরি হয়েছে, এই নেগেটিভটা এইখানে আসবে, তার মানে কি হবে, ডাবল বন্ড অক্সিজেন আর কি। তাহলে আমরা কি পাইলাম, অবস্থাটা পাইলাম, এখান থেকে এইটা রেজোনেন্সে আছে ঘুরতেছে, এখান থেকে এইটা রেজোনেন্সে আছে ঘুরতেছে আর কি। তাহলে আমরা দেখি এই যে 1 নাম্বার কাঠামো, 2 নাম্বার কাঠামো, 3 নাম্বার কাঠামো, 4 নাম্বার কাঠামো, 5 নাম্বার কাঠামো। 1 আর 5টা কেমন, কাইন্ড অফ সেম, বাট ইলেকট্রন ঘুরতেছে, তার মানে রেজোনেন্সের মধ্যে আছে আর কি। বাট 2, 3, 4 এগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তখন দেখতে পারতেছি বেনজিন বলয়ের মধ্যে ইলেকট্রন কি কমছে না বাড়ছে? বেনজিন বলয়ের মধ্যে ইলেকট্রন পজিটিভ, মানে কি পজিটিভ মানে ইলেকট্রন ঘনত্বটা কমে গেছে। যেহেতু বেনজিন বলয়ের মধ্যে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, তার মানে এটাকে আমরা কী বলতে পারবো বলো, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। আবার কি, বেনজিন বলয়ের মধ্যে যেহেতু ইলেকট্রন ঘনত্ব যেখানে কমছে, বাট কোথায় বেশি আছে দেখো, এটা হচ্ছে অর্থ পজিশন, প্যারা পজিশন, অর্থ পজিশনেও কমছে, প্যারা পজিশনেও কমছে, অর্থ পজিশনেও কমছে। তাহলে কোথায় বেশি আছে, বেটাতে বেশি আছে। তার মানে আমরা বলতে পারি CHO এটা যেটা যুক্ত ছিল এইখানে, এই পার্টটা, তাহলে এটা কেমন এটা একটা হচ্ছে মেটা ডিরেক্টিং বা মেটা নির্দেশক, এটা একটা মেটা নির্দেশক। আবার কি বলতে পারি, এটা মেটা নির্দেশক, পাশাপাশি এটাকে আবার কি বলতে পারি বলো তো, এটা বলে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ বলা যায় আর কি। বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ বলা যায়, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ বলে আর কি, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ বলে। বুঝছো? এটাকে একটু এভাবে ব্যাখ্যা করতে হবে যদি পরীক্ষায় আসে তো। ওকে, সো গেল। এখন আমাদের তো অর্গানিকের মোটামুটি আমরা কিছু পড়ে ফেলছি। হ্যাঁ, যাক, কোনোভাবে অর্গানিকটা এভাবে শেষ করাও যায়, এটা জানলে ভালো লাগলো। ঠিক আছে, বাট অর্গানিকটা যদি আসলে 2 ঘন্টাটা ক্লাস নেওয়া যেত অর্গানিকের উপরে, তাহলে মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে দেওয়া যাইতো আর কি। ঠিক আছে, এবার যদি আসি 5 নাম্বার, বাট এই রিয়েকশনটা আসলে মানে এই পার্টটা আসলে হার্ডই হয়। ঠিক আছে, আমি আসলে এটাকে বলবো না যে এখান থেকে প্রশ্নটা সহজ হয়, এর জন্য একটু হার্ড টাইপের প্রশ্ন হয়। তো তোমরা যদি মনে করো যে তোমার আসলে প্রিপারেশনটা বা এইগুলোর মধ্যে ভালো দক্ষতা নাই, তুমি চাই এই সিকিউটা আসলে স্কিপও করতে পারো, বাট তোমার যদি দক্ষতা যদি থাকে এই সবগুলো টপিকের উপরে, তাহলে তুমি এটাকে আগায় নিয়ে যেতে পারো আর কি। হ্যাঁ, তাহলে আমি তোমাকে কি বলবো এই জায়গাটায় বলো তো, এই অ্যালকোহলের পার্টটার সাথে এলডিহাইডের পার্ট, এই দুটোকে মার্জ করে একটা জিনিস তোমারে বলি। ঠিক আছে, তাহলে তোমার জন্য একটু কাজে লাগবে। ঠিক আছে, কীরকম? হ্যাঁ, ওকে, আমরা যেটা কাজ করতে পারি, ধরো আমাদের কাছে একটা এলডিহাইড নিলাম, এই বাবাজির নাম হলো এলডিহাইড, ঠিক আছে, মিথানল। আবার আমি এটা আরেকটা এলডিহাইড নিলাম RCHO, এটা নিলাম হচ্ছে আরেকটা এলডিহাইড। ঠিক আছে, দুটো এলডিহাইড মানে নিছি, এটা এলডিহাইড, আরেকটা নিছি হচ্ছে এইরকম, এটা হচ্ছে কিটন নিছি। তাহলে এইগুলোর সাথে মার্জ করে আমরা অ্যালকোহল এবং এলডিহাইড একসাথে পড়তেছে আর কি। আবার ঠিক আছে, হালকা পাতলা একটু
নাথিং লাইক দ্যাট। আমরা অ্যালকোহল এলডিহাইড এটা কাউকে বললো না যে আমরা একদম এইভাবে পড়ে ফেলছি আর কি সব কিছু। এটা আমরা কী করতেছি, ছোট্ট একটু অংশ শুধুমাত্র দুটাকে মার্জ করে এটা পড়তেছি, কাজে লাগতে পারে এই জন্য। আচ্ছা, এর সাথে যদি আমরা কার বিক্রিয়া দিই, আমরা যদি এর সাথে MgX এর বিক্রিয়া দিই আর কি, RMgX, তাই তো? এটার নাম যেন কি, এটার নাম কাউকে বললো না, হ্যাঁ, এই RMgX একটা নাম আছে, নামটা কাউকে বললো না, তুমি বললে মানুষজন শিখে ফেলবে। সো RMgX যেটা আছে, আরটা হচ্ছে মাইনাস, Mg এর এমটা হচ্ছে এখানে প্লাস, ঠিক আছে? Mgটা প্লাস, এরকম না জিনিসটা, Mgটা +2 ছিল আর এক্সটা হচ্ছে -1, সো দুইটাকে মিলাইলে +1 লেখা যায় এরকম। এবার যদি আমরা ঘটনার মধ্যে আসি, খুব ভালো করে জিনিসটা যদি ধরতে পারো তাহলে তোমার জন্য সুবিধা হবে। আমরা এইটাকে একটু ভিন্নভাবে লিখি, এটাকে ভিন্নভাবে একটু লিখি, এইটাকে একটু ভিন্নভাবে লিখি, এটাই তো সেটা ছিল, তাই না? ওকে, এখন খুব ভালো করে জিনিসটা ধরো একটু, এটাকে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, কেন? এই তড়িৎ-ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন দান দিবে সে আর কি। এই মাইনাসটা থেকে ইলেকট্রন এসে এই প্লাসের মধ্যে যাবে, আর এই মাইনাসটা গিয়ে এই প্লাসকে টানবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। চলো লিখি আমরা। ফার্স্ট স্টেপে কী ঘটনা ঘটলো, এই যে এইচ, এই যে সি, এই যে এইচ, উপরে ছিল ও, তার সাথে নিচে এসে যুক্ত হইল এখানে কে, আর এইখানে যুক্ত হবে কে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি একটু এখানে লিখি, এখানে যুক্ত হইল আর, এখানে যুক্ত হইল MgX, যেখানে এটা মাইনাস, এটা ছিল প্লাস। এটা হচ্ছে প্রথম ধাপে গিয়ে তৈরি হয়েছে আর কি। আচ্ছা, দিলাম। এর পরের ধাপে প্রথম ধাপে একদম ড্রাই ইথারের উপস্থিতিতে করতে হয়। পরের ধাপে তুমি যদি অ্যাসিড দিলা, তার মধ্যে আবার একটু পানি দিছো, তাহলে অ্যাসিডের উপস্থিতিতে পানি দিলে পানি ভেঙে যায়, তখন সেটাকে আর্দ্র বিশ্লেষণ বলে। পানি ভাঙলে এখান থেকে কী উৎপন্ন হয়, একটা হয় H+, একটা হয় OH-। এই মাইনাসটা নিবে কাকে, এই প্লাসকে নিবে, এই প্লাসটা নিবে কাকে, ওই মাইনাসকে নিবে। তাহলে আমরা একবারে প্রোডাক্টটা লিখতে পারি কিনা, এই যে ছিল H, এই যে ছিল H, এইখানে ছিল O, আর নিচে আসতেছিল যেন কে, নিচে আসতেছিল হচ্ছে আর, যেটা হচ্ছে ওই নাম না জানা বিকারক থেকে আসছে আর কি, তাই না? তাহলে একটু দেখো তো, তুমি যখন মিথানেল নিলা, তুমি যখন মিথানেল নিছো, তখন সেখানে এই RMgX মানে কি, গ্রিগনার বিকারক, তার সাথে বিক্রিয়া দিলে ফাইনাল স্টেপে গিয়ে একটা অ্যালকোহল তৈরি হয়েছে, যেখানে একটা আর মূলক থাকতেছে, তার নাম কি 1 ডিগ্রি অ্যালকোহল বলে আর কি, তাই না? 1 ডিগ্রি অ্যালকোহল বলে। তাহলে মিথানেলের সাথে বিক্রিয়া করলে গ্রিগনার দিয়ে তখন কি পাওয়া যাবে, 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেল আর কি। হোয়াট ইফ মিথানেল না নিয়ে আমরা ইথানেল দিছি, সেম প্রসেসেই আমরা আগাইছি, তখন কি হবে, এটা দিছি, এটাও দিছি। প্রথম ধাপে আমরা দিছি হচ্ছে RMgX সাথে দিছি ড্রাই ইথার। সেকেন্ড স্টেপে গিয়ে আমরা দিছি হচ্ছে H2O, সেটা দিছি হচ্ছে অ্যাসিডের উপস্থিতিতে আর কি। তাহলে তখন কি হবে বলো? আগে তো একটা H ছিল না, তাই না? মানে একটা H ছিল, এবার H-এর জায়গায় একটা R আসছে, তাহলে আমরা কি করব, এই একটা H-এর জায়গায় একটা R দিব, তাহলেই তো হয়ে যাবে শুধু, তাই না? তাহলে আমাদের কাছে একটা R দিলাম H-এর জায়গাটায়, তার সাথে যা যা ছিল ঘটনাগুলো তাই থাকবে, ওকে। তাহলে আমাদের কাছে তখন কি কয় ডিগ্রি আসলো, 2 ডিগ্রি অ্যালকোহল আসতেছে আর কি, তখন আসবে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে তুমি যদি মিথানেল না নিয়ে যে কোনো যদি একটা এলডিহাইড নাও, তখন সেটার নাম কি হবে, 2 ডিগ্রি অ্যালকোহল আর কি। এবার তুমি যদি কি করো, মিথানেলও নেও নাই, তুমি যে কোনো এলডিহাইডও নেও নাই, তুমি নিয়েছো হচ্ছে একটা কিটোন নিছো, নিয়ে তুমি আবার সবগুলো প্রসেস ফলো করতেছো আর কি, এখানে যা আছে তাই করতেছো আর কি, ডু লিখছে এখানে। তার মানে কি, এবার দুইটা আর যুক্ত হইতেছে, আগে ছিল দুইটা H, তাকে সরাই দিয়ে একটা আর বসাইছো, এবার দুইটা H সরাই দিয়ে দুইটা আর বসাইছো। তাহলে সুন্দর করে আমাদের কাছে আগে ছিল এরকম ঘটনাটা এরকম ছিল, এখানে একটা আর আসলো, এখানে একটা আর আসলো, আর আর এখানে নিচে একটা আর আসলো আর কি। তাহলে এখানকার দুইটা আর দুই পাশে দিলাম, নিচের থেকে RMgX থেকে একটা আর নিচে আসছে, এখানে আসছে হচ্ছে H, তাহলে তখন কি পাইলা, 3 ডিগ্রি অ্যালকোহল পাইলা আর কি, অ্যালকোহল পাইছো। তাহলে এবার আমারে বলো তো যে মিথানেল থেকে কি পাওয়া যায়, 1 ডিগ্রি অ্যালকোহল, ইথানেল থেকে কি পাওয়া যাবে, 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে কি পাওয়া যাবে, 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে আর কি। অ্যান্ড ভাইয়া তোমাকে এই দুটো টপিককে মার্জ করে পড়াইছি, বুঝছো? পড়াইছি না? ওকে, ছোট্ট একটা জিনিস মনে রাখছো। এবার আসো, অ্যালকোহলকে শনাক্ত করা হয় কী দিয়ে, অ্যালকোহলকে শনাক্তকরণ করে হচ্ছে লুকাস বিকারক দিয়ে শনাক্ত করে আর কি।
কি বিকারক দিয়ে শনাক্ত করে? লুকাস বিকারক দ্বারা শনাক্ত করে জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl, জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl, এইটা দিয়ে অ্যালকোহল শনাক্ত করে আর কি, বুঝছো? আচ্ছা, তখন 1 ডিগ্রির সাথে যখন বিক্রিয়া করে তখন খুবই স্লোলি হয়, প্রায় 24 থেকে ঘন্টা থেকে আরও বেশি সময় লাগে, এতক্ষণ তো কেউ বসে থাকবে না একটা রিয়েকশনের জন্য। আর 2 ডিগ্রি যদি হয় তখন 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা পদক্ষেপ পড়ে, 3 ডিগ্রি হলে সাথে সাথেই পদক্ষেপ পড়ে আর কি। যত ডিগ্রি বেশি তত সহজেই পদক্ষেপ হয়ে যায় আর কি, এরকম। আবার এলডিহাইড কিটোনকে তুমি যদি শনাক্ত করতে চাও তখন এটাকে কী দিয়ে শনাক্ত করা হয়? ডিএনপি দ্বারা শনাক্ত করা হয় আর কি। এদেরকে ডিএনপি দ্বারা শনাক্তকরণ করা হয় আর কি, বা শনাক্ত করা হয় আর কি, বুঝছো? ডিএনপি ফুল মিনিং কি? ডিএনপি ফুল মিনিং কি? Ni2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এটা একটা স্ট্রাকচারটা লিখে রাখতে পারলে তোমার জন্য সুবিধা গেল। আবার অ্যামিনগুলোর জন্য এরকম বিক্রিয়া লেখা যাবে, বাট আমি অনেক ডিটেলসে যাচ্ছি না। আর অ্যামিনকে শনাক্ত করা হচ্ছে HNO2 দ্বারা শনাক্ত করা হয়, নাইট্রাস অ্যাসিড দ্বারা এটাকে শনাক্ত করা হয় আর কি। যদি আমাদের 1 ডিগ্রি অ্যামিন যদি হইতো তখন সেখান থেকে নাইট্রোজেন গ্যাস আসতো, 2 ডিগ্রি অ্যামিন যদি হইতো নাইট্রোসো কম্পাউন্ড আসতো, 3 ডিগ্রি অ্যামিন যদি হইতো তখন একটা দ্রবণীয় লবণ পাওয়া যেত আর কি, বুঝছো ঘটনাটা? ওকে। আর যদি এনিলিন পাওয়া যেত তখন সেখানে কি হইতো? তখন সেখানে ডায়াজোনিয়াম লবণ পাওয়া যেত আর কি। তাও কত? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। ইফ তুমি সেখানে 30 ডিগ্রি অথবা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করতেছো তখন তুমি সেখানে গিয়ে অ্যালকোহল পাইতেছো আর কি। এখানে অনেক পড়াশোনা আছে কিন্তু ভাইয়া, সো পড়াশোনাগুলো অনেক আছে যেহেতু, সো আমি আসলে রেখে যতটুকু ছোটো করা যায় ততটুকু ছোটো করলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে ইথারটা কি? ইথার তুমি পড়বা হচ্ছে এরকম, উইলিয়ামের ছেলের সংশ্লেষণ বিক্রিয়া। উইলিয়ামসন মানে উইলিয়ামের ছেলে, এটার উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া আর কি, সংশ্লেষণ বিক্রিয়া। এটার মাধ্যমে কি করা হয়? উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়ার সাহায্যে ইথার প্রস্তুত করা হয়। এটাই বারবার প্রশ্নের মধ্যে সাধারণত আসে, এটা একটু মনে রাখলে আর কি, এরকমভাবে। সো দেখছো আমরা অর্গানিক কত ছোটো করে শেষ করতে পারছি, আসলে কিছু শেষ করিনি, জাস্ট হাইলাইটিং যে সকল পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে তুলে ধরছি। সো তুমি এটা মনে রাখতে পারলা। যদি কোনো জায়গায় ঝামেলা মনে হয়, যেহেতু তুমি সকালের যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার কাছে এখন সময় আছে, তুমি হচ্ছে এই কেম শটটা দেখো, কেম শটের মধ্যে 7 ঘন্টায় এনাফ এই সব কিছু শেষ করা আছে আর কি। আর তোমার যদি মনে হয় তোমার কাছে সময় নেই তাহলে এতটুকুর উপর ভিত্তি করে বুকে একটা বড় সাহস নিয়ে এক্সাম হলে যাও, যা হবে দেখলেঙ্গে, এরকম টাইপের, ঠিক আছে? ওকে, সো CQ6 এখান থেকে তুমি পরীক্ষা প্রশ্নের জন্য করবা, এটা মাথায় রাখবা আর কি, হ্যাঁ। সো এটার মধ্যে কি কি প্রশ্ন হয়? একটা হচ্ছে ঘনমাত্রা নির্ণয় নিয়ে, এটা নিয়ে মোটামুটি জানি না এইরকম মানুষের সংখ্যা কম, তবে আমাদের কাছে ফর্মুলাটা তো জেনে রাখা দরকার, তাই না? W/1000 ডিভাইডেড বাই M × V অথবা N/V, এই দুটো যে ফর্মুলাই তুমি যাও না কেন এখানে ইউনিট আসবে কিসে? ইউনিট আসবে হচ্ছে ক্যাপিটাল M। ক্যাপিটাল M মানে মোলারিটি, মোলারিটি মানে মোল পার লিটার, এটাতে আসতেছে। তোমাকে পরীক্ষায় যেটা করতে বলে, পরীক্ষায় তোমাকে কনভার্সন মানে হ্যাঁ তোমাকে হচ্ছে কনভার্ট করতে বলে আর কি। এখান থেকে কিভাবে তোমাকে বলে হচ্ছে মোলারিটি থেকে তুমি যাবা হচ্ছে পার্সেন্টেজে যাবা, বা পার্সেন্টেজ থেকে মোলারিটি যাবা, তোমাকে বলে হচ্ছে মোলারিটি থেকে ppm এ যাবা। সো এই ধরনের ঘটনাগুলো বলতে পারে। সাপোজ তোমাকে বলছে W/V এই রকমের কোনো একটা পার্সেন্টেজ থেকে তোমাকে বলছে তোমাকে এই m এ যাইতে হবে আর কি। তখন তুমি কিছুই করবা না, তুমি একটা শুধু কাজ করবা। কি কাজ করবা? C = W × 1000 ডিভাইডেড বাই M × V, তাই না? এই যে এইখানে যা যা দেওয়া থাকবে না, এখানে ধরো আমি তোমাকে দিয়ে দিলাম x% মানে কি? এইখানে উপরে দিবা x আর নিচে দিবা 100, কারণ পার্সেন্টেজ মানেই তো 1/100 দিবা। আর যে যোগটার কথা বলবে তার তুমি আণবিক ভরটা এখানে দিবা, আর উপরে তো একের সাথে 3টা শূন্য দিবা, এটাকে 1000 বলে আর কি, জানো তো এটা? হ্যাঁ, এরকম এইটা একটা ব্যাপার সেবা তোমার বলতে পারলো। আচ্ছা, আর যদি তোমাকে উল্টাটা বলে মোলারিটির থেকে তুমি পার্সেন্টেজ বের করো, তাহলে তুমি কী করবা? এই W/V পার্সেন্টেজটা তুমি আসলে বের করবে আর কি, তাহলে হয়ে যাবে। গেল। এর বাইরে তোমাকে কি বলে? এর বাইরে তোমাকে বলে হচ্ছে যে মোলারিটি থেকে ppm এ যাও, তাহলে তোমাকে যখন ঘনমাত্রাটা ppm এ বের করতে বলে তখন তুমি কনসেন্ট্রেশন ইন মোলারিটি C, তার সাথে হচ্ছে আণবিক ভর M, তার সাথে তুমি কি করবা? 1000 দিয়ে গুণ করবা আর কি, ঠিক আছে? এরকম, বা 1000 cm মনে রাখতে পারো এরকম করে, বা cm 1000 মনে রাখতে পারলে হয়েছে আর কি। এরকম C মানে কি? ঘনমাত্রাটা, M মানে হচ্ছে তার
আণবিক ভর, আর 1000 মানে তো 1000ই, সুন্দরভাবে বসাই দিলে এখানকার ইউনিটটা আসবে কেমন, অক্সিক্যাম ইউনিট, তাই না, ppm, ঠিক আছে। ওকে, আই গেস এরকম মনে রাখতে পারবা তুমি, গেল। সো এরকম জিনিসগুলো তোমার কাছে আসতে পারে, মোটা দাগে দেখা যায় যে ppm এককে নির্ণয় করাটাই আসে। আর যদি ppb যদি বলে ইটস বিলিয়ন, তখন কি হইল 10⁻³ মানে 1000 না লিখে 10⁻6 লিখবা। যদি বলা হয় ppm না ppb না বলে ppt বললো, তখন 10⁹ নিবা আর কি, ঠিক আছে, এরকমভাবে যাবে। এবারে আসো যে এখান থেকে আমাদের কাছে বললো কি অ্যাসিড বেস টাইট্রেশন, এখান থেকে প্রশ্ন হইতে পারে। আমি প্রশ্নগুলো এখানে ক্যাটাগরিগুলো তোমার জন্য ভাগ করে দিয়েছি আর কি। একটা হলো প্রকৃতি নির্ণয় করতে বলতে পারে, তোমাকে হচ্ছে পিএইচ নির্ণয় করতে বলতে পারে, তোমার এখান থেকে কি বলতে পারে আবার পরিমাণ নির্ণয় করতে বলতে পারে, তোমাকে এখানে নির্দেশক নির্ণয় করতে বলতে পারে আর কি। যদিও সব কিছুই মোটা দাগে সেম। কেমন সেম, যদি তুমি বুঝতে চাও সেম, আমরা একটা ম্যাথ দিয়ে সব কিছুই আবার করে দেখতে পারি চাইলে, সমস্যা নেই। ধরো আমরা একটা কাজ করি, আমরা একটা বিক্রিয়া করি, ধরো আমরা নিতেছি হচ্ছে HCl নিছি, আর সাথে নিলাম হচ্ছে আমরা, আচ্ছা HCl এত সহজটা দিলে তো তুমি ভাববা যে ভাই আমি এত ছোট তো নেই, বড় হয়ে গেছে। তাহলে আমরা দিলাম হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড দিলাম, তার সাথে দিলাম হচ্ছে ধরো আমরা দিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম আর কি, যাও একটু হালকা বাড়তি করলাম। তাহলে তখন কি হবে, সোডিয়াম সালফেট উৎপন্ন হবে, তার সাথে তোমাকে বলতেছে হচ্ছে এখানে সোডিয়াম সালফেট, তার সাথে তৈরি হবে পানি তৈরি হবে আর কি। তোমাকে এটা মাস্ট ব্যালেন্স করা লাগবে। ইন অর্গানিক রিয়াকশন তুমি ব্যালেন্স না করলে হবে, বাট এখানে তোমাকে ব্যালেন্স করা লাগবে, ব্যালেন্স করছো। তো এবার ধরো আমরা একটা কাজ করি, এইটার পরিমাণ তোমারে বলে দিলাম, এটা পরিমাণ তোমারে বললাম হচ্ছে যে 0.1 মোলার, অ্যান্ড তোমারে বলছি 50 মিলিলিটার বলছি এটার পরিমাণটা, তোমার এটা বলছি হচ্ছে 0.2 মোলার। তোমার পরীক্ষায় প্রথম প্রশ্ন যেটা হইতে পারে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা বের করো আর কি, খুবই সহজ প্রশ্ন। তখন তুমি কি করলা, এটাকে ধরলা 1, এটাকে ধরলা 2, তখন তুমি এই ফর্মুলার মধ্যে বসাবা S1V1 ডিভাইডেড বাই S2V2 সমান N1/N2, এই ফর্মুলার মধ্যে তুমি সুন্দর করে বসাবা আর কি। এই যে এর সামনে যেটা আছে এটা হলো N2, এর সামনে আছে 1, এটা হলো N1, সবগুলো বসাবা। এটা হলো S1, এটা V1, এটা হলো আমাদের কাছে কি S2, সব কিছু বসাইলে কি V2টা আসবে না, আসবে। তো V2টা আসা মানেই তো কি, তার আমরা আয়তনটাকে আমরা ভিতে পাই, আয়তনটা পাইছি আর কি। যদি আমাদেরকে বলে কখনো আয়তন না, আমাদেরকে এইটার পরিমাণ ডাব্লুতে বের করো, তো তখন আমরা এটার ঘনমাত্রা থেকে বের করতে পারবো আর কি, সমস্যা নেই কোনোটা, গেল। সো এইটা একটা প্রশ্ন হতে পারে। বাট আমি এটা কাজ করি কি যে এইটার পরিমাণটা আমি এটা তোমাকে এক্সট্রা করে এটা দিয়ে রাখি। তো আমি তোমাকে এখানে দিয়ে রাখছি হচ্ছে, ধরো এখানে তোমাকে দিয়ে রাখছি 200 মিলিলিটার দিয়ে রাখছি আর কি, ঠিক আছে। এখন তোমাকে দিয়ে বলতেছি যে এইটার প্রকৃতি কেমন এবং এটার পিএইচ বের করো আর কি, এরকম। তখন আমাকে কি করতে হবে, এইটার আগে মূল সংখ্যাটা বের করবা, ভালো করে মূল সংখ্যাটা বের করবা। 5 × 0.1, 50 × 0.1 করলে কত হয়, 5 × 10⁻³ এত মোল আমাদের কাছে আছে কি, এইটা আছে, অ্যাসিড আছে। এখানে তাহলে কত হবে, 2 দুগুণে 4 হয়, তাই না, 2 দুগুণে তো 4 হয়, এটা তো সত্যি কথাই আমরা জানি। তাহলে হইল 4 মানে 40, তাহলে 40 × 10⁻³ এরকমই মনে হয় এত মোল আর কি, তাই না। ওকে, দেখি তো 2.4 এর সাথে যদি গুণ করি আমরা হচ্ছে 100, তার মানে হবে তখন 40, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে কি হয়েছে, এটার ব্যাপার আসছে। মূল সংখ্যা আগে বের করছো, তারপরে কাজ কি, তারপরে কাজটা মোটা থেকে একটু সিম্পল অ্যান্ড সহজ, কিন্তু সেটা কী রকম, সেটা হলো তুমি দেখতেছো 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আর কি, করলো। তাহলে এর যদি লাগে 5, তাহলে এখানে লাগবে তাহলে কত, 10। আচ্ছা, তাহলে এখানে লিখবা এরকমভাবে সুন্দরভাবে 5 × 10⁻³ এত মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 10 মোল না 10 × 10⁻³ এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। রিঅ্যাকশন করা শেষ। এটা করলে কি হবে, প্রশমিত হয়ে যাবে পূর্ণাঙ্গভাবে। এবারে আমারও যদি বল তার এক্সট্রা কতটুকু থাকবে সেটা বের করতে হবে, তাহলে তো আমরা প্রকৃতি বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখান থেকে সুন্দরভাবে এক্সট্রা কতটুকু আছে, এক্সট্রা না, এটাকে এক্সট্রা না বলে এটাকে এক্সেস বলে কিন্তু আর কি। এক্সট্রা আর এক্সেসের মধ্যে পার্থক্য কি, কিছু ভাষাগত ঝামেলা আছে, এটা জানো।
মানে এক্সট্রা এক্সেসের মধ্যে পার্থক্য একটু জেনে নিও, আমরা ওইদিকে না যাই আপাতত। আমরা কি করতেছি তাহলে 40 - 10 ইন্টু 10⁻³ এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের কাছে আছে। তাহলে কত হইল 30 ইন্টু 10⁻³ এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের কাছে আছে আর কি। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা পাইছো। তাহলে কোনটা এক্সেস পরিমাণে আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দ্রবণের প্রকৃতি কেমন? প্রকৃতি হচ্ছে ক্ষারীয় আর কি। পরিমাণ বের করা শিখছো, ক্ষারীয় শিখছো আর কি। তো দ্রবণের প্রকৃতি তুমি বের করে ফেলছো, এবার হচ্ছে পিএইচ বের করতে হবে। তাহলে OH এর মোল সংখ্যা কত? 30 পাইছো আর কি। বাট OH এর ঘনমাত্রা যদি তোমাকে বের করতে বলে, তাহলে 30 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই টোটাল আয়তন দিতে হবে। দ্য আয়তন ইজ কত? 50 and 200 যোগ করলে কত হয়? 250 ইন্টু 10⁻³ তো তুমি কি করলা? এই যে রবি ঘেঁচাং অপার কেটে দিছো। তাহলে 30 ডিভাইড বাই 250 এটাকে ডিভাইড করলে কত হবে? এইটা তো আমার কাজ না, তোমার কাজ, রাইট? তো তুমি এখানে সুন্দরভাবে এটা বের করলা ঘনমাত্রাটা। করার পরে তুমি এখান থেকে POH বের করবা, মাইনাস লগ অফ যেটা বের করছো সেটা তুমি এখানে সুন্দর করে বসাই দিবা ওই ফাঁকা জায়গাটা। তাহলে POH বের করলা, তারপর তুমি 14 থেকে ওই ফাঁকা জায়গাটা বিয়োগ দিলে তুমি কি পাবা? PH পাবা। তাহলে তো হয়ে গেল। তাহলে দেখছো তুমি কিন্তু PHও বের করা শিখে গেছো আর কি। তাহলে কোন নির্দেশক লাগবে এখানে? তুমি যখন দেখতেছো যে তোমার কাছে এইটা 7 থেকে বেশি আসতেছে PH এর মানটা, তার মানে তুমি এখানে ফেনোস্থেলিন দিবা। তুমি যদি দেখো 7 থেকে কমে আসছে, তখন তুমি মোটা দাগে মিথাইল অরেঞ্জ দিবা। তবে এই নির্দেশকগুলো একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, ওই রেঞ্জগুলো জানা থাকতে পারলে সুবিধা হয় একটু আর কি। বুঝছো ঘটনাটা? তাহলে এই আর কি, এখান থেকে একটা সিকিউ হয়। তো তোমরা বলো এবার তো পারবা কিনা বলো। হ্যাঁ, পরেরটাতে আমরা যাই। কি বলছে এটাতে? জারণ বিজারণ বিক্রিয়ার যে সমতাকরণ যেটা হয়, তো সেখান থেকে একটা প্রশ্ন হতে পারে, তাই না? তো এখান থেকে কি প্রশ্ন হবে? সমতাকরণ আমরা একটা করি, তাই না? করলেই ক্লিয়ার হয়ে যায় এর থেকে বরঞ্চ। তারপরে আমরা ম্যাথও এখান থেকে হালকা পাতলা দেখতে পারবো হয়তো বা। ধরো আমরা KMnO4 নিলাম, তার সাথে আমরা দিলাম H2C2O4, এটার বিক্রিয়া দিতেছি ইন প্রেজেন্স অফ অ্যাসিডিক মিডিয়াম। কেন? ও নিজেই একটা অ্যাসিড, যদি অক্সালিক অ্যাসিডটা এটাতে আমরা নিচ্ছি। কিন্তু এবার ঘটনার মধ্যে আসো, আমাদের বলছে সমতাকরণ বলছে আর কি। সমতাকরণ বলা মানে কি? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। কিন্তু সমতাকরণ মানেই কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। এই জিনিসটাকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। তাহলে অক্সিডেশন হাফ রিয়াকশন মানে হচ্ছে কি? জারণ অর্ধ বিক্রিয়া লিখতেছ। চলো আমরা একটু দেখি জারণ অর্ধ বিক্রিয়া কী হবে। এইটা হলো +7, এইটা হলো +3, কার্বনের জারণ মান বলতেছি আমরা কিন্তু। তাহলে ম্যাঙ্গানিজটা হলো আমাদের কাছে কেমন? এটা হলো আমাদের কাছে জারক, এটা হচ্ছে আমাদের কাছে জারক। আর এইটা হলো আমাদের কাছে বিজারক। একটা হলো জারক, একটা হলো কেমন? বিজারক। এখন অক্সিডেশন হাফ রিঅ্যাকশন এটা কে দিবে? এটা দিবে হচ্ছে বিজারকটা। বিজারক মানে H2C2O4 নিলাম। এখান থেকে অক্সিজেনে তো হাইড্রোজেনে তো চেঞ্জ আসবে না, তাই না? তাহলে হাইড্রোজেনগুলোকে আমরা আলাদা করতে পারবো। তাহলে আমরা হাইড্রোজেন লিখতেছি আলাদা করে, 2টা H+ লিখছি আর কি, সমস্যা নেই। কার্বন যেটা আছে +3, ও যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে +4-এ পরিণত হবে আর কি। তারপরে +4-এর কার্বন যদি হয়, তাহলে সেটা কি হবে? কার্বন ডাই অক্সাইড হবে +4-এরটা, তাই না? তাহলে একটা কার্বন থেকে একটা ইলেকট্রন যায়, 2টা কার্বন থেকে 2টা ইলেকট্রন যায়, এর সামনে তাহলে 2 দিব আর কি। তাহলে ব্যালেন্স হয়ে গেল, সুন্দরভাবে হয়েছে। এটা গেল অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। হোয়াট ইফ রিডাকশন হাফ রিঅ্যাকশন? ঠিক আছে, রিডাকশন হাফ রিঅ্যাকশন এটা কে দিবে আবার? এইটা দিবে হচ্ছে তোমার সেই প্রিয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা। তাহলে এখান থেকে একটু দূর থেকে দাগটাকে দিয়ে আমরা কি দেখতেছি? এখানে পটাশিয়াম বিক্রিয়া করতেছে না, দর্শক আয়ন আলাদা করে রাখলাম। ম্যাঙ্গানিজ এখানে ছিল +7, এখান থেকে অ্যাসিডিক মিডিয়ামে Mn2+ পরিণত হয়। তার মানে কয়টা ইলেকট্রন গ্রহণ করলো সে? তার মানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করলো আর কি। এখানে হইল, এখানে অক্সিজেন আছে 4টা, তার মানে কি হবে এখানে? তার মানে এখানে কি হবে? 4 মোল অক্সিজেন,
4 মোল পানি, তাহলে হাইড্রোজেন বেশি লিখছো, 4 দুগুণ 8টা, তাহলে এখানে 8 মোল H প্লাস তুমি লিখছো আর কি, লিখলা। এই হলো ব্যাপার স্যাপারটা। এবার তোমার কাজ কি? এবার তোমার কাজ হইল অক্সিডেশন হাফ রিঅ্যাকশন এইটা আর হচ্ছে রিডাকশন হাফ রিঅ্যাকশন এইগুলোকে যোগ করে দেওয়া। কীভাবে করবা? এখানে 5টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, তাহলে তুমি এটাকে ধরো 1 নম্বর সমীকরণ, এটাকে তুমি ধরো 2 নম্বর সমীকরণ, তাহলে এইটাকে তুমি দিলা 5 দিয়ে গুণ করবা, এইটাকে তুমি হচ্ছে 2 দিয়ে গুণ করবা, তারপরে এগুলোকে যোগ করে দিবা সুন্দরভাবে আর কি, ঠিক আছে? এগুলোকে তুমি সুন্দরভাবে যোগ করে দিবা, তুমি এগুলোকে সুন্দরভাবে যোগ করে দিবা। যোগ করলে তুমি হচ্ছে একটা লাইন পাবা। সেই লাইনটা কেমন? এটাকে 5 দিয়ে গুণ করছিলে কিন্তু মনে রাখিও, তাহলে H2C2O4, ঠিক আছে? তার সাথে তুমি এখান থেকে যখন এদিকে যাচ্ছিলা তখন তুমি কি পাইলা? তুমি 5 দুগুণে 10টা H প্লাস পাইছো, তারপরে 5 দুগুণে 10টা কার্বন ডাইঅক্সাইড পাইছো, 5 দুগুণে 10টা কার্বন ডাইঅক্সাইড পাইছো। এরপরে কি? আচ্ছা এইটা শেষ, এই কালারটা আমরা বাদ দিতেছি, এরপরে কালারে যাই। তাহলে এইখানে তুমি যখন যাচ্ছিলাম 2 দিয়ে গুণ করছো, 2 × KMnO4, পাশাপাশি 8-এর সাথে 2 দিয়ে গুণ করতে কত হইলো? 16টা H প্লাস। তারপরে কি হবে? এরপরে হলো 2টা পটাশিয়াম প্লাস, এরপরে হলো 2টা ম্যাঙ্গানিজ 2 প্লাস, এরপরে কি হবে? 4 দুগুণে 8টা পানি, ঠিক আছে? স্টিল জিনিসটার সমাধান হয় নাই এখনও, ক্যাওয়াজটা এই দেখো এখানে, এখানে পাশে 16টা, এ পাশে হলো কয়টা আছে? 10টা, বিয়োগ করে দিতে হবে কিন্তু এখানে। সো বিয়োগ করে দিলে তারপরে জিনিসটাকে রিভাইজ করে লিখতে পারলে ভালো হবে আর কি, ঠিক আছে? আমার কাছে যেহেতু অপশন আছে, তোমার কাছে অপশন নাই, তাহলে কিছু আর করারও নেই, তাই না? তাহলে কি করতে হবে? আমার কাছে অপশন যেহেতু আছে, আমি সুন্দরভাবে এখান থেকে মুছে দিতে পারি আর কি। তোমার কাছে তো নাই অপশনটা, তাই না? তো তুমি পরীক্ষা হলে এইভাবে মুছে দেওয়ার চেষ্টা করে দেখিও একটা, যদি পারো তাহলে খুব ভালো হইতো আর কি, ঠিক আছে? তাহলে 16টা আর 10টা বিয়োগ করলে 6 হয়েছে 6। এভাবে তুমি লিখে দিলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ হয়েছে। তোমার যদি ইচ্ছা হয় স্পেকটেটর যেটা বা দর্শক আয়নটা যুক্ত করতে চাও, পজিটিভ আয়নগুলোর জায়গায় স্পেকটেটর আয়নটা যুক্ত করে দিবে আর কি। বাট এখানে আমি শুরুতেই যেহেতু দর্শক আয়নটা বলে দেই নাই সালফেট বা অন্য কিছু, তার মানে এখানে অ্যাড করে দেওয়ার দরকার নেই, এই অবস্থাতেই আছে। ক্লিয়ার কথাটা? ওকে, তাহলে এইরকম একটা প্রশ্ন আসবে আমাদের ঘ নাম্বারে। ঘ নাম্বারে কি আসবে? ঘ নাম্বারে আসবে হচ্ছে আমাদের কাছে ম্যাথ আসবে। যে ম্যাথগুলো করার অপশনগুলো কীরকম? ওই যে আমরা একটু আগে একটা ফর্মুলা দেখলাম না, এটা হচ্ছে টাইট্রেশনের মূলনীতি বলে S1V1S2V2 সমান N1/N2, এরকম টাইপের জিনিসগুলো হয়। সো এই হলো কথাগুলো আর কি। এই ফর্মুলা দিয়ে তুমি সবগুলো ম্যাথ করতে পারবা, ঠিক আছে? মোটামুটি সবগুলো ম্যাথে এইটা দিয়ে করা যাবে। সো এই ম্যাথগুলো একটু সেখান থেকে করলে, একটা ম্যাথ হলো প্র্যাকটিস করে যাই, শেষ মুহূর্তে একটু দেখে যাই আর কি জিনিসটাকে। এখানেই তোমাদের কাছে আসবে হচ্ছে ভেজালের ম্যাথ, তাই না? ভেজালের ম্যাথ বলতে আহামরি কঠিন কিছু না, বাট আমরা হচ্ছে জিনিসটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছি। বাট তুমি একটু ম্যাথটা করতে বসে দেখলে তোমার দেখবা যে হয়ে গেছে। বাট আমি তোমার একটু বলি একটা কথা কি, যে ক্লাসটা তুমি যখন দেখতেছো তোমার কাছে কি 2 মিনিট সময় হবে? যদি তোমার কাছে 2 মিনিট সময় হয় তাহলে তুমি একটা ভেজালের একটা ম্যাথ করো, ভেজালের একটা ম্যাথ করো আর কি। যে জাস্ট একটা ম্যাথ করো, প্রুফ করার পরে তুমি দেখবা মেবি এখানে যেমন কি হয়েছে 5 মোল আর 2 মোল, ওখানে তুমি যখন দেখবা দেখো যে আয়রন থাকবে বা ক্যালসিয়াম কিছু একটা আছে, তো আয়রন এখানে আছে, এটা আছে 1 মোল 1 মোল করে আছে, তখন তুমি কোনোভাবে দেখবা এর সাথে এটা যেটা বিক্রিয়া করবে ওটা কিন্তু বিশুদ্ধ পরিমাণেই বিক্রিয়া করবে আর কি। তাহলে বিশুদ্ধ বের করা পারলে তুমি সেখান থেকে ভেজালও বের করতে পারবে আর কি। তো এরকম করে তুমি একটা প্র্যাকটিস করে দেখো, তাহলে তুমি দেখবে তোমার জন্য সুবিধা হবে আর কি, বুঝছো? ওকে, আর সমতাকরণের জন্য আমরা কি দেখাইছি? পটাশিয়াম পারম্যাঙ্গানের সাথে এইটা দেখাইছি। তুমি যেটা করবা, তুমি হচ্ছে এইখানে FeSO4 এরটা প্র্যাকটিস করবা, তুমি হচ্ছে এখানে H2O2 এরটা প্র্যাকটিস করো, এরকম। তুমি এই জায়গায় K2Cr2O7 এগুলো দিয়েই তুমি আসলে একটার সাথে আরেকটা করে 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 প্র্যাকটিস করতে পারলে তোমার জন্য বেনিফিট হবে আর কি। এগুলোর মধ্যেই দেখবা যে ঘুরায় পেঁচায় ঘুরায় আসবে আর কি। ক্লিয়ার? ওকে, সিকিউ নাম্বার 7 শেষ। আমরা এবার যাচ্ছি সিকিউ নাম্বার 8, ফাইনালি লাস্ট সিকিউ। এটা একদম খুবই কমন জিনিস, অ্যান্ড এটাকে খুব পেঁচানো গোছানো হয় না, এটা একটু সহজ। তো এটাকে তোমাদের আমি তোমারে বলবো কি জানো, এইটা আমার এইটুকু দেখলে হবে কি না, তুমি আসলে ওই লেকচারটা দেখলেই হবে আর কি। তো এই দর্শনের ছোট্ট যে লেকচারটা আছে ওইটা একদম পূর্ণাঙ্গভাবেই করা আছে, এটা করলেই দেখবা যে হয়ে যাবে। তবে আসো তোমাকে একটু বলি, কোষ বিভব তুমি যখন নির্ণয় করতে যাচ্ছ তোমার কাছে একটাই তো ফর্মুলা,
সেটা কি আসলে ই সেল বের করো, তাই না? ই সেল বের করো, এটার উপর টুপি পড়াইছি মানে কি, এটা প্রমাণ অবস্থার কথা বলতেছে। তাহলে এটা কত হবে, ই অফ অক্সিডেশন প্লাস ই অফ রিডাকশন, ই অফ রিডাকশন। মানে একটা কোষের জন্য অক্সিডেশনও হবে রিডাকশনও হবে। অক্সিডেশনের পার্টের যতটুকু বিভব আছে তার সাথে রিডাকশনের পার্টের বিভবটুকুকে যুক্ত করে দিলেই হয়ে গেল। আচ্ছা, তাহলে তোমাদের একজন একটা কমেন্ট করছিলা, কমেন্টে আমি দেখছি যে ধরো A2+ থেকে এ হয়েছে, এটার জন্য রিডাকশন পোটেনশিয়াল, এই পোটেনশিয়ালটা দিয়ে দেওয়া আছে হইল ধরো 0.55 ভোল্টেজ দিয়ে দেওয়া আছে। আরেকটা দিয়ে দেওয়া আছে এরকম B2+ থেকে বিতে পরিণত হয়েছে, এইখান থেকে এইটার মানটা হচ্ছে 0.47 ভোল্টেজ। এখন আমাকে বলছে কি এটার জন্য, এই সেলটার জন্য আমাকে বলছে যে কোষ বিভব কত। একটা জিনিস মাথায় রাখা দরকার আছে যে দুইটাই আমাদের কাছে কি দিচ্ছে, এখানে দুইটাই দিচ্ছে আমাদের কাছে এখানে রিডাকশন পোটেনশিয়াল, দুইটাই আমাদের কাছে দিয়ে দিচ্ছে কি রিডাকশন পোটেনশিয়াল, অর্থাৎ রিডাকশন পোটেনশিয়াল অর্থাৎ বাংলা কি বিজারণ বিভব, তাই না? পোটেনশিয়াল। এখন এইটা যদি দিয়ে দেওয়া থাকে তখন তুমি বুঝবা কোনটার ক্ষেত্রে রিডাকশন হবে। যার রিডাকশন পোটেনশিয়ালের মান বেশি বা যার বিজারণ বিভবের মান বেশি তার ক্ষেত্রেই বিজারণ হবে, আর অপরটার ক্ষেত্রে জারণ হবে। তাহলে এই দুটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে বেশি, এইটার ক্ষেত্রে বেশি। তাহলে এইটার জন্য হবে হচ্ছে বিজারণ, যেটার ক্ষেত্রে বিজারণ হয় ওইটা যায় ক্যাথোডে আর অপরটা যাবে হচ্ছে অ্যানোডে। তাহলে এইটা যাবে হচ্ছে ক্যাথোডে, এটা যাবে কোথায়, অ্যানোডে। তাহলে আমরা কি লিখবো এখানে, আসো এইটা যদি এখানে লিখি রিডাকশন পোটেনশিয়ালটা, এইটারটা ই অফ A2+ থেকে এ, তাই না? আর এটা তাহলে কি হবে ই অফ বি থেকে B2+, বুঝি নেই, অক্সিডেশন হইতে হবে না, এটা দেওয়া আছে, এটা কি রিডাকশন। এবার এটাকে চেঞ্জ করছি কোথায়, অক্সিডেশনে নিয়ে গেছে আর কি। তাহলে এবার চলো আমরা মানগুলো বসাই। মান বসাইলে এটার মান কত বসছে এখানে 0.55 ভোল্টেজ, যা আছে তাই, বাট এটা তুমি উল্টাই দিছো তাহলে মানটা উল্টাই যাবে, তাহলে -0.47। এবার যদি তোমার বাসায় ক্যালকুলেটর থাকে তাহলে সুন্দর করে এই কয়টা ডিজিট চাপ দাও, দেখবা অদ্ভুত একটা মান আসছে, সেটাই হবে আমাদের কাছে কি অ্যান্সার, তাই না? ওকে, সো এইটা হলো ব্যাপারটা আমাদের কাছে কোষ বিভাগের পার্টটা আর কি। তাহলে কোষ বিভাগের পার্টটা ক্লিয়ার এভাবে। আচ্ছা, তো কোষ বিভাগের জন্য শুধু ধরতে হবে কোনটাতে জারণ কোনটাতে বিজারণ, এই পার্টগুলোকে যুক্ত করতে হবে। যুক্ত করার সময় খেয়াল রাখতে হবে চিহ্নের পরিবর্তনটা করতেছি না। ক্লিয়ার? ওকে, এবার আসো পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা এই রকমের ম্যাথগুলা, এই যে আগে তোমাকে কোষ বিভব বের করতে হবে আর কি, আগে তোমাকে কোষ বিভব নির্ণয় করতে হবে, কোষ বিভবটা নির্ণয় করতে হবে আর কি। আচ্ছা, প্রসেস বললেই দিলেই হলো, কোষ বিভব নির্ণয় করছো, করার পর তুমি দেখলা কোষ বিভবটা ই সেলটা এইটা কি পজিটিভ নাকি নেগেটিভ। যদি পজিটিভ হয় তার মানে হচ্ছে কি, যদি পজিটিভ হয় তার মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হইতে পারে, স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা ঘটে। আর যদি নেগেটিভ হয় তার মানে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা ঘটে না, স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটে না, এই তো। আচ্ছা, এখানে ঘটে, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া না, এটা স্বতঃস্ফূর্ত ঘটে। ওকে, এখন যদিও ই সেল থেকে এটাকে ডিসিশন নেওয়া যায় না, নিতে হয় হচ্ছে গিভস ফ্রি এনার্জি থেকে। আসতেছি ওই জায়গাটায়, আগে এই জায়গায় একটু আসি আমরা, যে এটা যদি হয় তাহলে এরকম বিক্রিয়াটা ঘটে। যদি ঘটে তখন তুমি দেখবা যে পাত্রের মধ্যে নিছো ওই পাত্রটাই কি অ্যানোড হিসেবে কাজ করছে কিনা। ঠিক আছে, সাপোজ আমরা এখানে কি অ্যানোড কোনটা নিছি, বিটাকে অ্যানোড নিছিলাম। যদি এই বি এর যৌগটাই পাত্র হিসেবে কাজ করতো তখন বিটাই ক্ষয় হয়ে গিয়ে B2+ পরিণত হইতো, তাই না? তখন গিয়ে হচ্ছে যে এটা আর কাজ করানো যাইতো না। তাহলে কেমনে বুঝতাম, এটাকে বিয়োগ করলে তো অবশ্যই পজিটিভ একটা ভ্যালু আসতো, তাহলে যদি বি এর পাত্রের মধ্যে রাখতো তাহলে এটাকে সংরক্ষণ করা যাইতো না আর কি, এরকমভাবে ব্যবস্থাটা করতে হতো। তাহলে এই দুটা দিয়ে মোটামুটি আমরা দেখবো যে সবাই সিদ্ধান্তগুলো নেই, তবে অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা নিতে হয় কি দিয়ে, 3 নাম্বার লেভেলে আসতে হয় আর কি। কীভাবে, তখন তুমি ডেল জি বের করবে, ডেল জি কেমন বের করে -NF/ECl এরকম টাইপের আর কি। ঠিক আছে, এই ইসেল যেটা বের করছো এটাকে তুমি এখানে বসাবা NF, এন মানে হচ্ছে কি কতটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, এফ মানে কি ফ্যারাডের যেটা 96500 সেটা আর কি। তো এবার তুমি যদি এটা কাজ করো, এখান থেকে তুমি যদি দেখো ডেল জি এর ভ্যালুটা নেগেটিভ, আবার তুমি যদি দেখো ডেল জি এর ভ্যালুটা গ্রেটার দেন 0, আবার ডেল জি এর ভ্যালুটা সমান 0,
এইটা মানে হচ্ছে তোমার কাছে ওই কথাটা স্বতঃস্ফূর্ত হচ্ছে এইটা মানে হচ্ছে তোমার কাছে স্বতঃস্ফূর্ত ঘটে না, এইটা মানে হচ্ছে ডেড সেল, অর্থাৎ এইটা কিনা সাম্যাবস্থায় চলে গেছে। বুঝছো? এটা দিয়ে এই জন্য ব্যাখ্যা করা লাগে, বাট তুমি যদি এই পর্যন্ত যদি লিখে দিয়ে আসো, যদি কেউ ভুল হবে বলে মনে হয় না, কারণ এর সাথে দিয়ে আসলে তুলনা করে বলতে হয়, এটা দিয়ে বলতে বলে অবশ্যই ভালো। আমি চাই তুমি পর্যন্ত শেষ করে দিয়ে আসো আর কি, বাট অনেক জায়গায় দেখছি যে আসলে এইটুকু দিয়েই শেষ করে দেওয়া আছে আর কি, ঠিক আছে? এরকম নার্স ইকুয়েশনের কথা কাজের অবশ্যই তুমি দেখতে পারলে ভালো। তো নার্স ইকুয়েশনে কেন দরকার পড়ছে আর কি, ঠিক আছে? নার্স ইকুয়েশনে দরকার পড়ছে এই কারণে, তুমি যদি কোনো একটা ভোল্টেজকে টুপি না পরাও, অর্থাৎ তুমি যদি সেটাকে প্রমাণ অবস্থায় না করো, তুমি যদি সেটাকে অপ্রমাণ অবস্থায় করো। অপ্রমাণ মানে কি? যেটাতে অপ্রমাণ মানে কেমন কথা বললাম এটা, মানে তুমি যদি এটাকে স্ট্যান্ডার্ড কন্ডিশন, এটাকে বাংলা কি বলা যেতে পারে, ধরো তো স্ট্যান্ডার্ড কন্ডিশন বা প্রমাণ অবস্থা থেকে তুমি যদি ডেভিয়েট যদি করো আর কি, ধরো যে তুমি অন্য একটা অবস্থায় গেছো, প্রমাণ অবস্থা মানে হচ্ছে 25°C তাপমাত্রা, তুমি 25°C তাপমাত্রায় বিক্রিয়াটা না করে 30°C তাপমাত্রায় করছো বা 100°C তাপমাত্রায় বিক্রিয়া করছো, তার মানে ওই তাপমাত্রার বাইরে অন্য তাপমাত্রায় নিয়ে গেছো। আবার ধরো প্রমাণ অবস্থায় মোল সংখ্যা ধরছে কত, মানে মোলারিটি ধরছে কত, 1 মোলার ধরছে আর কি। তুমি যদি সেটাকে 1 মোলারিটির ঘনমাত্রা না নিয়ে তুমি যদি অন্য কোনো ঘনমাত্রায় যদি নিয়ে গিয়ে বিক্রিয়াটা করো, তো তখন আবার ধরো যে তুমি এটা মানে কি বললাম, 1 মোলার, এটা মানে বললাম হচ্ছে 25°C তাপমাত্রা, 1 ATM চাপ, মানে তুমি যদি এই অবস্থার মধ্যে বিক্রিয়াটা যদি না করো, তখন তোমাকে যাইতে হবে কোথায়, নার্স ইকুয়েশনে যাইতে হবে আর কি। তো নার্স ইকুয়েশন কখন কাজ করে, যখন সেটা প্রমাণ থাকে না। সো নার্স ইকুয়েশন কোনটা, এটাতে বলা হচ্ছে এরকম ই সেল, দেখো টুপিটা কিন্তু নাই, তারপরে কত হলো এরকম এরকম দিলাম, দিয়ে মাইনাস কত হবে RT ডিভাইডেড বাই NF লন কিউ। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে যে এই যে রিঅ্যাকশন কোশেন্টের কথা বলতেছে, ওই বিক্রিয়াটার আমাদের উৎপাদ যতগুলো আছে, উৎপাদগুলো ঘনমাত্রা গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়াগুলো ঘনমাত্রা গুণফল। তো কেপিকেসি করছিল না, ঠিক এরকম টাইপভাবে লিখতে হবে জিনিসগুলোকে। লিখলাম এই সেলটা তুমি বের করবা হচ্ছে এই কোষ বিভাগের এই ফর্মুলা দিয়ে, ইনট সেল, সরি এটাকে ইনট সেল বলতেছে, টুপি না কিন্তু মজা করে বলছি টুপি, বাট এটাকে হচ্ছে নট বলে, জিরো দিয়েও ডিনোট করা হয়, বাট এটাকে নট বলাও যেতে পারে এরকম। জিরো আর নট এগুলো মনে হয় ব্রিটিশ আর আমেরিকান এরকম ইউজের মধ্যে থেকে ইউজ করা হয় আর কি। মাইনাস RT, আর এর মান কোনটা তুমি নিবা, 8.314 যেটা, সেটা নিবা, কারণ আমরা বলছিলাম শক্তি অ্যান্ড বেগের ক্ষেত্রে তুমি অবশ্যই 8.314 ওইদিকে যাবে আর কি। আর টি এর মান তুমি কোনটা নিবা, যে তাপমাত্রা দেওয়া থাকবে ওইটা তুমি কেলভিন স্কেলে নিয়ে যাবা। এন হচ্ছে যতটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে সেটা নিবা, আর এফ হচ্ছে 96500 সেটা। আর কিউ এর মান তো বললাম ওই যে কেপিকেসির কিউ যেটা হয়, কেপিকেসি যেটা থাকে না ওরকম টাইপের ভাবে নিবা, বাট এটা কিন্তু কেপিকেসি না, এটা কিন্তু কিউসি কিউপি এরকম টাইপের, যে অবস্থায় আছে ওই অবস্থায় উৎপাদগুলোর যে ঘনমাত্রার গুণফল সেটা উপরে, বিক্রয়গুলোর ঘনমাত্রার গুণফল সেটা হচ্ছে নিচে, যেখানে প্রত্যেকটা নিজের মোল সংখ্যাগুলো তাদের উপরে পাওয়ার হিসেবে ইউজ হয় আর কি, এরকমভাবে। এটা হচ্ছে তোমাদের কাছে নার্সের ইকুয়েশন। তো নার্সের ইকুয়েশনটা লিখতে পারো, এখান থেকে ম্যাথ আসার চান্স আছে, বাট খুব বেশি চান্স আছে বলে মনে হইতেছে না, বাট আসতেও পারে, ঠিক আছে? আমরা কোনো কিছু আসলে বাদ দিতেছি না আর কি, এরকমভাবে। ফ্যারাডের সূত্র, এইটা আমার মনে হয় পৃথিবীর সবাই পারে, যারা যারা এইচএসসি দিচ্ছ আপাতত। এটা হচ্ছে MIT ডিভাইডেড বাই NF, এই ফর্মুলার থেকে। এম হচ্ছে আণবিক ভর, আই হচ্ছে কারেন্ট, টি হচ্ছে টাইম, এন হচ্ছে কতটা ইলেকট্রন ত্যাগ করছে বা গ্রহণ করছে সেইটা, আর এফ তো এফ। বুঝতে পারছি? এটা খুব জটিল কাজ না একটা। কীরকমভাবে হইতে পারে জিনিসটাকে দেখতে চাই একটু। ধরো যে আমরা এরকম একটা পাত্র নিছি, যেখানে আমরা আয়রন সালফেট রাখছি, ঠিক আছে? আয়রন সালফেট না দিয়ে আমরা সহজ করি আরও, ধরো যে আমরা এখানে নিকেল সালফেট দিয়েছি, কারণ এরকম প্রশ্ন হয় তাই। ধরো এর মধ্যে আমরা কি করছি, এর মধ্যে আমরা 5 এম্পিয়ার কারেন্ট পাস করতেছি, এখানে আমরা ধরো যে 10 মিনিট যাবত পাস করছি। এখন এইখানকার মধ্যে আমরা বলতেছি যে কতটুকু নিকেল জমা পড়বে আর কি, ঠিক আছে? এখানে আমরা বলতেছি মিনিট যাবত করছি কতটুকু নিকেল, তাহলে কত গ্রাম নিকেল জমা পড়বে, কত গ্রাম নিকেল জমা পড়বে, এরকমভাবে বলছে কথাটা আর কি, বুঝছেন? ওকে, এখন ছোট্ট একটু ঘটনা, ছোট্ট একটু ক্লিয়ার করতে হবে। সেটা কি, আমাদের কাছে ডাব্লু বের করতে বলছে, এখানে এম এর মান কত, নিকেলের জন্য কোনো একটা মান হবে, সেই মানটা দেখে নিলা, রাখলা, তাহলে এম হচ্ছে উপরে লিখলা, আই এর মান কত 5, আর টি এর মান কত 10 মিনিটটাকে তুমি এটাকে সেকেন্ডে নিয়ে যাবা, নিয়ে গেছো ডিভাইডেড বাই এন। নিকেল কিন্তু এখানে +2তে আছে, তার মানে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তার সাথে
96500 করে দিলে সুন্দর একটা ডাব্লুর মান চলে আসবে। সো এই ম্যাথ অনেক ইজি কিন্তু। সো এই ফর্মুলাটা জানলে এখান থেকে হয়ে যায়, তো জানলা এখান থেকে। আর এখানে যে ছোট্ট একটা জিনিস মাথায় রেখো এমসিকিউর জন্য হয়তো বা, জেড সমান কি m/n/f। কোনো একটা পদার্থের যদি আণবিক ভরটাকে তার সে যতটা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে ওইটা দিয়ে ভাগ দিলা, তার সাথে আবার সেটাকে 96500 দিয়ে ভাগ দিলা আর কি, তখন তার যেটা আসবে সেটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয় আর কি। বুঝতে পারছো? ওকে, এই হলো জিনিসপত্রগুলো। আমার মনে হয় আমরা সিকিউ 8ও শেষ করে আসছি। এরপরে কিছু কি আছে? এরপরে কিছু নাই, সুন্দর একটা ব্ল্যাঙ্ক আছে। সো তোমাকে যে কাজটা করতে হবে, হ্যাঁ যেহেতু কিছু নাই, সিকিউ বলছি 1 থেকে 8 পর্যন্ত। তো 8-এর মধ্যে দেখা গেল কীরকম যে অর্গানিকগুলোর থেকে থাকে, অর্গানিক থেকে থাকে হচ্ছে 3টা সিকিউ থাকে। সো 3টা সিকিউ পারতে গেলে তোমার অবশ্যই ভালো প্রিপারেশন থাকা লাগবে। যে যদি কেউ পারো আমি অবশ্যই বলবো যে এখানে মার্ক খুব ভালো তোলা যায়। না পারলে তুমি একটার দিকে ফোকাস দিও, সমানতার দিকে যেটা থেকে আসে সেখান থেকে ফোকাস দিও আর কি, এরকমভাবে। আর এর বাইরে তুমি করতে পারো কি, ইনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে 2টা থাকবে, এটা তুমি 2টাই খুব ভালোভাবে দিবা। তারপরে তোমাদের কাছে বললাম কি পরিমাণগত রসায়ন থেকে বলছিলাম, পরিমাণগত রসায়ন থেকে থাকে 2টা, এই 2টা খুব ভালোভাবে দেওয়া যাবে চাইলে। তড়িৎ রসায়নের অ্যান্সারটা কেউ আসলে মিস করিও না, ঠিক আছে? তড়িৎ রসায়নের অ্যান্সারটা কেউ আসলে মিস করিও না, একটাই আসে আর কি। সো এখান থেকে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। তাহলে তো 6টা হয়ে গেল। সো কেউ যদি এইগুলো দিয়ে শেষ করে দিয়ে আসতে পারো তখন এটা দরকার নাই, বাট কেউ যদি মনে করো যে এগুলোর কোনো একটা দেখুন ঝামেলা আছে তখন এখান থেকে একটা করিও আর কি, এরকমভাবে। সো আমার মনে হয় যার যেখানে দক্ষতা আছে ঠিক সেটাতেই কাজ করতে যাবা। তবে একটা ছোট্ট প্রিকশনস বলি, যে এক্সাম হলের মধ্যে বসে এবি টেস্ট করতে যাবা না, যে প্রথম প্রশ্নটা একটু টাচ করে দেখি, যে যদি না পারি তাহলে পরের প্রশ্নের দিকে যাব, এইটা করতে যাবে না। প্রশ্ন পেয়ে আগে প্রশ্নটা ভালো করে পড়ো আর কি, যেহেতু প্রশ্নগুলো একটু কেমন টাইপের যেন হয়, ঠিক আছে? আজকে একটা ছেলে একটা মেসেজ করছিল যে ও বলতেছিল যে ভাই আমার অবস্থা খুবই খারাপ, মাথা হচ্ছে হ্যাং হয়ে গেছিলো আর কি। এই কাজগুলো কেন হয়ে যায়? কারণ হচ্ছে আমরা যখন প্রশ্নটা পড়ি না ঠান্ডা মাথায় তখন হয়ে যায়। সো পরীক্ষার হলে প্রশ্ন পেয়ে ঠান্ডা মাথায় আগে 1 থেকে শুরু করে সবটা প্রশ্ন ভালো করে দেখবা, কোন কোন প্রশ্নগুলো তুমি পারো সেটা সুন্দরভাবে দাগ দিয়ে নিবা আর কি। দেন তুমি সবচেয়ে ভালো যেটা পারো ওটা দিয়ে আগে শুরু করবা, এটা হইতে পারে তড়িৎ রসায়নটা দিয়ে আর কি। সবচেয়ে যেটা ভালো পারো সেটা আগে, তারপরেরটা, এইভাবে করে আগে দিয়ে থাকবে আর কি। সবচেয়ে তুমি যেটা খারাপ পারো এটা তুমি সবার শেষে করবে আর কি গিয়ে। এইখানে কিন্তু এই যে ইট দ্যাট ফ্রগ কাজে লাগানোর দরকার নেই, সবচেয়ে খারাপ প্রশ্নটাই আগে করবো, এর আগে করার দরকার নেই। আগে সবার আগে তুমি যেটা ভালো পারো তুমি সেটা সববার আগে করবা আর কি, এরকমভাবে তুমি সামনের দিকে আগায় যাবা। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে ছোট্ট একটু কথা বলে দেওয়া আছে, ফ্লাকচুয়েশন ইজ লাইফ। মানে কি, তোমার জীবনের মধ্যে ওঠানামা আসলে থাকবেই। আমরা যখন পরীক্ষাগুলো দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, মোট 13টা পরীক্ষা, তো 13টা পরীক্ষায় আমাদের যে খুবই একটা ইভেন জার্নি একটা হবে, যে কোনো ঝামেলা হবে না, সব কিছু খুব ভালোভাবে যাব, এরকম আসলেই কখনো হবে না। অবশ্যই আপস অ্যান্ড ডাউনস থাকবে। তো ধরলাম তোমাদের সেই ডাউনটা আসলে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ঘটছে, যার সাথে ঘটছে এটা ঘটছে। তো এখন তোমার এইটা নিয়ে আসলে মন খারাপ করে বসে থাকার কোনো দরকার নেই। তুমি যদি মনে করো যে আমার এই জায়গাটায় রেজাল্টটা খুবই বাজে আসবে, এটা নিয়ে চিন্তা করে তোমার এখন কোনো লাভ নাই, কারণ তোমার রেজাল্টটা এখন তোমাকে দেখাবে না, তোমার বাসায় এসে বলেও দিবে না। বাট তুমি কান্নাকাটি করলেও আসলে লাভ নেই। তবে এই জায়গাটায় চেঞ্জ হওয়ার একটা সুযোগ হয়তো বা আছে। আমরা ধর্মে তো বিশ্বাস করি, তাই না? তুমি নামাজ পড়ে তুমি দোয়া করতে পারো, হয়তো বা মিরাকেল কিছু ঘটলেও ঘটতে পারে, দুনিয়াতে কত কিছু তো মিরাকেল কিছু ঘটে আর কি। তখন তুমি এটার জন্য দোয়া করতে পারো, বাট এটার জন্য ওভার থিঙ্ক করবা না। ওভার থিঙ্ক না করে তুমি সুন্দরভাবে পরের দিনের যে প্রিপারেশনটা আছে, পরের দিনের যে এক্সামগুলো হয়, এইগুলোর জন্য তুমি প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো আর কি। দেখবা তোমার সাথে ইনশাল্লাহ ভালো কিছুই ঘটবে আর কি। আমাকে একটা কথা সবসময়ের জন্য মোটিভেট করতো, একজন স্পেশাল মানুষের কাছ থেকে থাকবে কথাটা সবসময়ের জন্য, সেটা হচ্ছে কীরকম, আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর কি। তো এই কথাটা আসলে অবশ্যই আমরা সবাই জানি, বাট এটা হচ্ছে স্পেশাল সময়ের মধ্যে এই জিনিসটা আরও অনেক বেশি কাজে দেয় আর কি। তো অবশ্যই তোমার সাথে যদি জীবনে কখনোই দেখা যায় যে ডাউনফল আসছে, মাথায় রাখবা নিচে নামছে মানে কি, অবশ্যই উপরে ওঠার সুযোগটা থাকবে আর কি। সেটাই যে এখানেই দেখা যাইতেছে, ফ্লাকচুয়েশন ইজ লাইফ। এই যে প্রথমে যদি যাইতে কখনো উপরে ওঠা যায়, আবার কখনো নিচে নামে, কখনো এরকম। তো কখনো যে স্টেডি যে টাইমটা না, এটা খুব কম সময়ের জন্য থাকে এরকম। যদি কখনো ফ্লাকচুয়েশনটা যদি কখনো না থাকে না, তখন তুমি দেখবে আসলে লাইফে ওই মজাটাই নাই, অ্যান্ড লাইফ বলতে আসলে কিছু থাকবে না আর কি। সো আই এক্সপেক্ট যে তোমরা সেই রকমই ভালো মানুষজন, একদমই খুবই একদম মানে কি বলতে পারে এটাকে,
বিনয়ী মানুষদের মধ্যে একজন মানুষ হয়ে গড়ে উঠবা বা যোগ্যতা সম্পন্ন একজন মানুষ বলে গড়ে উঠবা, যারা কিনা জীবনের সবগুলো জিনিসকে, সবগুলো অ্যাসপেক্টে, ভালো কি মন্দ কি, সবগুলো জিনিসকে তারা সহজেই অ্যাকসেপ্ট করে নিতে পারো। অ্যান্ড জীবনে খারাপ সময় যদি আসে, ওই সময়েও আসলে ঠায় দাঁড়ায় থাকতে পারে আর কি, এবং যোগ্যতমের যে জয় অর্থাৎ যোগ্যতা অর্জনের জন্য নিজেকে আসলে প্রস্তুত রাখতে পারে। সো তোমাদের সাথে আমার কেম শটের হয়তো এটাই লাস্ট ভিডিও যাইতেছে, তাই না? যে কেম শটে বা এইচএসসি পরীক্ষা নিয়ে আমরা আর কোনো কথাবার্তা বলবো না। তোমাদের সবাইকে তোমরা যে প্রিপারেশনটাই নাও না কেন, সেটা ইঞ্জিনিয়ারিং নাও, ভার্সিটি নাও বা মেডিকেল নাও, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অক্সিক্যামের যে এডমিশন কেমিস্ট্রি যে প্রোগ্রামটা রয়েছে সেখানে সবাই আসো। ইনশাল্লাহ আমরা আরেকবার এডমিশনের জন্য কেমিস্ট্রিটাকে নিয়ে একটা ড্রাইভ দিতে পারবো আর কি। সবাই দাওয়াত গ্রহণ করছো কি না অবশ্যই জানাবা। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ আমরা শুরু করব এডমিশন কেমিস্ট্রি থেকে। আল্লাহ হাফেজ।